সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিদ হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য সংখ্যা রয়েছে আমার ছোট 2টা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বই বিক্রেতা। আমার বাবা বই বিক্রি করার জন্য কোনো দোকান ব্যবহার করে না। আমার বাবার বড় বাজারে কিংবা রাজধানীতে বড় কোনো লাইব্রেরি নেই। মূলত আমার বাবা বিভিন্ন ধরনের গাড়িতে ফেরি করে বই বিক্রি করে। আমার বাবা একজন বই বিক্রেতা, তার পাশাপাশি ফেরিওয়ালা। এবং এইভাবে আমি খুব দেখে আসছি আমার বাবা আপনার রেল স্টেশনে, বাস স্টেশনে অথবা বিভিন্ন লোকাল বাসে উঠে ছোটোবেলা থেকে আমার বাবাকে আমি দেখে আসছি বই বিক্রি করতে, এবং ওই বই বিক্রি করা অল্প কিছু টাকা দিয়েই আমার বাবা আমাদের পরিবারটাকে চালাতো। ছোটোবেলা থেকে আমি প্রচুর পরিমাণের মেধাবী ছিলাম। এতটাই মেধাবী ছিলাম, আমার মেধাবীর বর্ণনা দিতে গিয়ে আমার অতটুকুই মনে পড়ে, আমাদের স্কুলে একবার টিউনু আসছিল। টিউনু আসার পরে টিউনু আমাকে প্রশ্ন করেছিল। আমি সেই প্রশ্নের উত্তর সেই বয়সে এত ভালোভাবে দিয়েছিলাম যে টিউনু আমাকে সে সময় 500 টাকা দিয়ে যায়, আমাকে বুকে জড়িয়ে ধরে আমার কপালে চুমো দেয় এবং আমার জন্য দোয়া করে। আমাদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাকে অনেক বেশি ভালোবাসতো, এবং প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়ে ক্লাস 5-এ আমি বৃত্তি পাই। আমি একজন বৃত্তি পাওয়া ছাত্র ছিলাম, এবং একটা পর্যায়ে আমি তখন আবার রাজশাহী আমাদের ওই এলাকারই একটা স্কুলে ভর্তি হই। তো আমি পড়াশোনা করি, বাট আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব, এতটাই অভাব যে অভাবের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। দেখা যায় যে আমার পরিবারের মানুষগুলো 3 বেলায় দুমুঠো ভাত খেতে পারে না। পরিবারের অভাব, অনটন আর যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি পড়াশোনা করার খুব বেশি একটা সুযোগ পাই না। দেখা যায় বেশিরভাগ সময় আমি কাজে কাম করতে হয়। আমার আব্বা আমাদের যে বই বিক্রি করে যেটাকে উপার্জন করতো তা দিয়ে আসলে আমাদের পরিবারটাকে চালাতে পারতো না। সবসময় পরিবারের মুখে অভাব অনটন লেগেই থাকতো। আবার এরই মাঝে আমার দাদা দাদি দুজনেই অসুস্থ ছিল। এরকম অভাবের মাঝে আমার কাকা যায় হচ্ছে বরিশালে কোনো একটা কাজের সন্ধানে। আমার কাকা বরিশাল গিয়ে সেই বরিশালেই আমার কাকা বিয়ে করে ফেলে, এবং বরিশাল বিয়ে করে আমার কাকা বরিশালে ঘর জামাই থেকে যায়। কাকা কিন্তু আমাদেরকে এই বিষয়ে বলতো না। আমরা একটা সময় জানতে পারি কাকা যখন বাড়িতে আসে না, বাড়িতে টাকা পয়সা দেয় না, তখন আস্তে আস্তে জানতে পারি যে কাকা বরিশালে বিয়ে করেছে এবং ওখানে কাকার ফ্যামিলি আছে, এবং আমার কাকা ওই বরিশালে ঘর জামাই থাকতো। যাই হোক, এরকম করতে করতে আমি পড়াশোনা করি, এবং একটা পর্যায়ে আমি আমার গ্রামের মানুষের সাহায্য সহযোগিতায়, আমার গ্রামের প্রায় সব মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করে, সবাই আমাকে টাকা পয়সা দেয়, এবং সবার ওই টাকা পয়সায় সাহায্য সহযোগিতা একটা সময় আমি এসএসসি পরীক্ষা দিই। আলহামদুলিল্লাহ এসএসসিতে আমি অনেক ভালো একটা রেজাল্ট করি। এসএসসি পাস করার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে কি করা যায়। আর ওই মুহূর্তে আমার কাকা কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, রাজশাহী আমাদের গ্রামে আসতো, এবং একটা সময় আমরা এও শুনেছিলাম যে আমার কাকা যে রাজশাহীতে বিয়ে করেছে, অনেক সম্ভ্রান্ত একটা পরিবারে বিয়ে করেছে, অনেক বড় লোকের একটা মেয়েকে বিয়ে করেছে, এবং আমার কাকা রাজশাহীর মাটিতে অনেক ভালো, আপনার বরিশালের মাটিতে অনেক ভালো আছে। বরিশালে তিনি বিয়ে করেছে অনেক নামি দামি একটা পরিবারের মধ্যে। তো মাঝে মাঝে আমার কাকিরেও নিয়ে আসতো, আমার 2টা কাকা তো বোন ছিল, তাদেরকেও নিয়ে আসতো। যাই হোক, একটা পর্যায়ে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমার বাবা মা উভয় সিদ্ধান্ত নিল যে আমাকে আমার কাকার কাছে বরিশাল পাঠিয়ে দিবে, কারণ আমার কাকাও বলছে আমার আব্বাকে যে শাহিদকে বরিশালে দিয়ে দিয়েন, আমি ওখানে আমার কাছে রেখে পড়াবো। কারণ আমার কাকা যেখানে থাকতো ওইখানে কাকার বাড়ির পাশেই হচ্ছে একটা কলেজ আছে, তো সেই কলেজে আমাকে তখন পড়াশোনা করানোর জন্য আমার আব্বারে বললো যে শাহিদরা ওখানে পাঠিয়ে দেন। তো আমার আব্বা মা দুজনেই তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বরিশাল পাঠিয়ে দিবে। এক পর্যায়ে আমি আমার ব্যাগপত্র সব কিছু নিয়ে রেজাল্ট আউট হওয়ার পরে দিন বরিশালে চলে যাই, এবং বরিশালে প্রথমে কাকার বাড়িতে যাওয়ার পর আমার কাকার বাড়িটা কিন্তু মোটামুটি অনেকটা উন্নতি ছিল, অনেকটা উন্নয়ন ছিল। আমার কাকার দুই মেয়ে ছিল এবং একটা ছোট ছেলে ছিল। তো ওনার টোটাল 2 মেয়ে 1 ছেলে। তো দেখা যায় ওনার বাড়িতে ছেলেটা অনেক পরে হয়, 2টা মেয়ে হওয়ার অনেক বছর পরে ছেলেটা তখন ছোট। তো আমি কাকার বাসায় গেছি, এবং বাসায় যাওয়ার পরে কাকা তখন আমাকে একটা রুম দিল যে এই রুমের মধ্যে তুই থাকবি, ওখানে পড়াশোনা করবি। তো আমি যেহেতু খুব ভালো মেধাবী ছিলাম, কাকার বাসায় থাকতাম, থাকার পরে ওখানকারই একটা কলেজে ভর্তি হই। তো চিন্তা করলাম যে কলেজে যাচ্ছি, কলেজ থেকে আসতেছি, থাকতেছি, কাকার বাসায় খাচ্ছি, কাকা কাকি কেউই আমাকে তেমন কিছু বলে না। কিন্তু কেন জানি একটা পর্যায়ে নিজের কাছে অনেক লজ্জা লাগতেছিল। কারণ ভাই, যখন গ্রামের বাড়িতে থাকতাম, স্কুলে পড়তাম, টুকিটাকি অনেক কাজ করতাম, এদিক সেদিক কাজ কাম করে নিজের পড়াশোনার খরচ চালাইতাম বা নিজে পড়াশোনা করতাম। তো কাকার বাড়িতে যাওয়ার পরে দেখা যায় যে কাকা কাকির ওদের ওখানে কোনো কাজ করতে হয় না, আমি ওদের ওখানে কোনো কাজ করি না, এমনিই তারা আমাকে
মাসে মাসে টাকা পয়সা দিচ্ছি, আমার পড়াশোনার খরচ চালাইতেছে এবং আমি কলেজে পড়তেছি। তো সেই লজ্জাবোধ থেকে একটা সময় আমার দুইটা বড় যে কাকাতো বোন আছে, আমার একেবারে বড় কাকাতো বোনটা তখন 9-এ পড়তো, ওর নাম ছিল রুমা। রুমা 9-এ পড়তো আর ছোটোটা তখন ক্লাস 7-এ পড়তো, এরপর একটা প্রাইমারি স্কুলে পড়তো। তো এই তিনটাকে আমি তখন পড়াইতাম এবং এই তিনটে আমার কাছে পড়তো। তো রুমাকে আমি আসলে খুব বেশি পড়াইতে পারতাম না, যেহেতু আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। ক্লাস 9-এর পড়া অনেক আমার জন্য খুব হার্ড হয়ে যেত, তারপরেও যতটুকু পারতাম পড়াইতাম। এরকম করে কাকার বাড়িতে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। বেশি দিন লাগে নাই, প্রায় 2 মাসের মাথায়, কাকার বাড়িতে 2 মাস থাকার পরে একদিন হঠাৎ করে আমার ছোট কাকাতো বোনের হাতে আমাকে আমার বড় কাকাতো বোন রুমা একটা চিঠি দেয়। তো চিঠিটা দেওয়ার পরে আমি কিন্তু সবসময় বরাবরের মতো কাকার বাসায় থাকতাম, যে আমার কাকাতো ভাই বোনগুলোকে আমি নিজের ভাই বোন মনে করতাম। ভাবতাম আমার বাড়িতে যে 2টা ভাই আছে, যে 2টা বোন আছে, এরাও আমার ভাই বোন। আমি এরকমভাবেই চিন্তা করতাম, কখনোই তাদের দিকে আমি ভিন্ন কোনো চোখে তাকাতাম না। তাদের প্রতি আমার অনেক ইমোশন, আবেগ, ভালোবাসা ছিল। তো এই চিঠিটা যখন আমার কাকাতো বোন আমাকে দেয়, আমি চিঠিটা পাওয়ার পরে চিঠিটা খুলি এবং চিঠিটা আমি তখন পড়ার চেষ্টা করি। চিঠিটা পরে আমি দেখতে পাই যে আমার কাকাতো বোন রুমা আমাকে চিঠিটা লেখে এবং ও আমাকে লেখে এরকম করে যে সামনাসামনি বলতে ও লজ্জা পায়, তাই সামনাসামনি না বলে ও ওর ছোটো বোনের মাধ্যমে, চিঠির মাধ্যমে আমাকে ওর মনের কথাগুলো লিখে পাঠিয়েছে। এটাতে আমি যতটুকু দেখলাম যে এটা হচ্ছে একটা প্রেমের চিঠি, মানে ও আমাকে প্রেমের প্রস্তাব করেছে। চিঠিটা দেখার পর আমি প্রথমত হাসলাম এই কারণে যে আমার যে পরিবারের নুন আনতে পান্তা পোড়ায়, কাকার সহযোগিতায় হয়তো আজ আমি কলেজে পড়ার সুযোগ পেয়েছি, না হয় আমি কলেজেও পড়তে পারতাম না। তো সেই কাকাতো বোন আমাকে চিঠি লিখলো, আমি তখন এই চিঠির কোনো উত্তর দিলাম না। চিঠিটা আমার কাছে রয়ে গেল, ওরা আমার কাছে আসতেছে, আমি পড়াইতেছি, কিন্তু কোনোভাবে আমি ওদেরকে এটা বুঝতে দিই না যে আমাকে চিঠি লিখলো এবং চিঠির প্রতিফল বা চিঠির উত্তর কী দিব আমি এটা বলি না। কিন্তু আমার কাকাতো বোন রুমা আমার দিকে বারবার হচ্ছে একটু অন্যভাবে তাকায় যে কেন আমি চিঠির উত্তর দেই না। তো এরকম করে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে পুনরায় আমার ওই ছোটো কাকাতো বোনটা আমাকে আরেকটা চিঠি দিল, মানে বড় কাকাতো বোন ছোটোটাকে দিয়ে আমাকে চিঠি পাঠাইলো। ওই চিঠির মধ্যে একইভাবে লেখা, কী ব্যাপার, আপনি কি আমার চিঠি পড়েন না? আমার চিঠি বলে চিঠির উত্তর কেন দেন না? আমি 2টা চিঠিকে খুব যত্ন করে রেখে দিয়েছি, একটা চিঠিরও কোনো উত্তর আমি করি নাই। এরকম করে আরও প্রায় 15-20 দিন কেটে যাওয়ার পরে একদিন আমার কাকাতো বোন বড়টা রুমা আমাকে ডিরেক্টলি বলে বসে, বাসায় ওই দিন আমি একাই ছিলাম মোটামুটি, আমাকে বলে বসে, কী ব্যাপার শাহিদ ভাইয়া, আমি আপনাকে 2টা চিঠি দিয়েছি, আপনি কি আমার চিঠিগুলো পড়ছেন? এমন করেই আমি তখন একটু, মানে আমি তো চিঠি পড়ছি, তারপর আমি বলি যে না, আমি তো চিঠি পড়ি নাই, তুমি আমাকে কী চিঠি দিছো? আমাকে বলো, ও মা বলেন কি, আমি আপনাকে 2টা চিঠি আমার বোনকে দিয়ে পাঠাইলাম, রোমানাকে দিয়ে পাঠাইলাম, ও আপনাকে দেয় নাই? এমন রোমানা তো আমাকে চিঠি দিছে, বাট আমি তো চিঠিগুলো পড়ি নাই, এগুলো কিসের চিঠি? আঙ্কেল আপনি কেমন মানুষ বলেন তো, আমি আপনাকে চিঠি দিলাম আর আপনি এই চিঠি পড়লেন না, এটা কোনো কথা? আমার ওই কাকাতো বোন রোমা কিন্তু দেখতে একেবারে ইন্ডিয়ান নায়িকাদের মতো ছিল, একদম হ্যাংলা পাতলা লম্বা, খুব সুন্দর মায়াবী চেহারা ছিল, উজ্জ্বল চেহারা ছিল, অনেক সুন্দরী ছিল। তা আমি তখন বললাম যে না, আমি তো এগুলো পড়ি নাই, এটা কিসের চিঠি বা আমাকে কী চিঠি দিয়েছে? বলে আজকে রাতে আপনি 2টা চিঠি পড়বেন, চিঠি পড়ে কালকে আপনি আমাকে উত্তর দিবেন, আপনি রোমানাকে দেওয়ার দরকার নাই, চিঠির উত্তরটা আমাকে দিবেন। তা আমি বললাম চিঠিটা কিসের? বলে আপনি রাতে বললেন, তারপর সকালে বললেন। এটা বলার পরে চলে গেল। আমি তো জানি চিঠিকে, রাতটা পেরিয়ে সকাল হওয়ার পরে ওরা এরপরের দিন যখন রাতের বেলা আমার কাছে পড়তে বসছে, রুমা বারবার আমাকে চোখে ইশারা দিচ্ছে, কী ব্যাপার ভাইয়া, চিঠি কই, চিঠি কই? এমন করে 2-3বার ইশারা দেওয়ার পরে একটা পর্যায়ে আমি একটু রেগে গেলাম, মানে একটু রাগান্বিত হয়ে গেলাম এবং রেগে আমি ওদেরকে পড়াশোনা বন্ধ করে দিলাম, এখান থেকে উঠে গেলাম। এরপর থেকে আমি রুমাকে আর পড়াইতে আসি না, মানে রুমাকে আর পড়াইতে আসি না বলতে, রুমা যখনই পড়তে আসে আমি রুমারে বলি যে রুমা তুমি চলো যে, আমি তোমার পড়াবো না। তো আমাকে বলে কেন? আমি বললাম আসলে তোমার ওই মানে সাবজেক্টগুলো আমি আসলে অত বুঝি না, আমি তো মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, তোমাকে আমি পড়াইতে পারি না, আমার কাছে কেন জানি সাবজেক্টটা অনেক কঠিন মনে হয়, সো তুমি দেখে শুনে অন্য কোথাও পড়ো। ও তারপর আমার কাছে পড়ার জন্য যখন আগ্রহ দেখায়, আমি তখন কাকির কাছে ডিরেক্টলি বলি যে কাকি, রোমা আমার কাছে এসে সময় নষ্ট করতেছে, আসলে আমি ওর বিষয় মানে বইপত্রগুলো খুব ভালো বুঝি না, কিন্তু আমি বুঝতাম ও যে আমাকে চিঠির মাধ্যমে আপনার ও যে মানে করতে, এটা কিন্তু আমি বুঝতাম, মানে ওর পড়াশোনা কিন্তু আমি বুঝতে পারতাম। বাট আমি তাকে বললাম যে কাকি, আমি তো আসলে ওর পড়া বুঝি না, এখন দেখা গেল যে ও আসলে কী বলে, মানে ওর পড়াশোনা আমি বুঝি না, আমার কাছে এসে তার শুধুমাত্র সময় নষ্ট হয়, একটা কাজ করেন আপনি তার অন্য কোথাও কোচিং করান বা অন্য কোথাও পড়ান। কাকি আমার বলে এটা কোনো কথা হইলো? আমি বললাম যে আমি ওরা পড়াইতে পারবো না। দেন আমি তখন রুমাকে পড়ানো বন্ধ করে দিই এবং রুমাকে পড়ানো বন্ধ করে দিয়ে আমি তখন আমার ছোটো মানে কাকা তখন রোমানা এবং আমার ওই ছোটো ভাইটা আমি তখন পড়াইতেছিলাম। তো ওরা কিন্তু খুব ভালো, মানে অনেক ভালো আমার কাছে পড়ে বা দুজনেই খুব এমন করতে করতে আমি দেখতাম মাঝে মাঝে রুমা ঘরের মধ্যে বসে বসে কান্না করে, অনেক সময় ঘরের মধ্যে বসে বসে কান্না করে আর স্কুলে যায় না, মানে ওর তো সামনে এসএসসি পরীক্ষা, স্কুলে যায় না।
এবং আমি তখন একটা সময় চিন্তা করলাম যে ও যেভাবে পাগলামি শুরু করছে, ধরেন স্কুলে যায় না, ঘরে বসে কান্নাকাটি করে, এবং ওর ভিতরে যে ইমোশনাল সিনড্রোমগুলো, অ্যান্ড এগুলো দেখার পরে এনি টাইম যে কোনো সময় আমার কাকা কাকি কিন্তু সন্দেহ করে ফেলতে পারে যে ও কেন স্কুলে যায় না, কেন পড়াশোনা করে না, কেন ঘরে বসে কান্না করে। যদি তারা কোনোভাবে বিষয়গুলো জানতে পারে যে আমার জন্য রুমা পড়াশোনার 12টা বাজায় দিচ্ছে, তাহলে আমার কাকি এতটাই ডেয়ারিং একজন লেডি যে উনি আমাকে মাইরা হইলেও এই বাসা থেকে বের করে দেবে, মানে ঘর থেকে বের করে দেবে। উনি এত ডেয়ারিং একজন পার্সন। দেন আমি তখন চিন্তা করলাম যে যেভাবেই হোক রুমাকে বুঝিয়ে শুনিয়ে আমার ওকে স্কুলে পাঠাইতে হবে এবং ওকে পড়াশোনা করাইতে হবে। আমি তখন ওকে বোঝানোর চেষ্টা করি যে রুমা দেখো, তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছো, চিঠিগুলো আমি পড়েছি এবং চিঠিগুলোর উত্তরও আমি আমার মনের মধ্যে লিখে রেখেছি। আসলে বিষয়টা হচ্ছে আমি খুবই হতদরিদ্র একজন গরিব বাবার সন্তান। তোমার বাবা আমার বাবা একই ভাই, একই মায়ের পেটের ভাই, এটা সত্য। কিন্তু বড় কথা কি জানো, আমাদের পারিবারিক অবস্থা না খুবই খারাপ। আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার ছোট 2টা ভাই, ছোট 2টা বোন পড়াশোনা করে, এদের পড়াশোনার খরচে আমার বাবা চালাতে পারে না। এর উপরে আমি ধরো এমন একটা অবস্থার মধ্যে আসছি, আমি প্রেম ভালোবাসা এগুলো করতে পারবো না। ও তখন আমাকে বলে, আচ্ছা আপনি আমার সাথে প্রেম করতে কি টাকা লাগবে? আমি তো আপনাকে বলি না যে আপনি আমাকে চাইনিজে নিয়ে যান, আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন, আমি তো আপনাকে এগুলো কোনো কিছুই বলি নাই। এরপরও আপনি কেন আমাকে এরকম করে প্রেশার দিচ্ছেন, বা কেন এভাবে বলতেছেন যে প্রেম করতে হলে টাকা লাগবে, এটা কেন? আমি তখন বললাম যে দেখো, আসলে প্রেম ভালোবাসা খুব সহজ বিষয় না, এটা খুব সহজ কথা না। আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করব অ্যান্ড আমার পড়াশোনার প্রতি ফোকাস নষ্ট হয়ে যাবে, সেইভাবে তাকে বোঝাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম না। সে ঘুরে ফিরে একই কথা, মাঝে মাঝে হাত কাটে, হাতের মধ্যে আমার নাম লেখে, দেওয়ালের মধ্যে আমার নাম লেখে, বইয়ের মধ্যে আমার নাম লেখে। একটা সময় আমি চিন্তা করলাম ও যা শুরু করছে আমার কাকা কাকির কান পর্যন্ত পৌঁছানো আর বেশি দূর না। আমি তখন কি করলাম, নিজে নিজে একটা ভালোবাসার অভিনয় করলাম। আসলে আমি তাকে কখনোই ভালোবাসি নাই, সে অনেক বেশি সুন্দরী ছিল, এটা সত্য। এবং প্রতিদিন আমার কাকার বাসার সামনে ছেলেদের হিড়িক লেগে যেত, প্রচুর ছেলেরা আসতো এবং অনেক ছেলেরা ওকে প্রপোজ করতো, যারা আমার থেকেও দেখতে আরও অনেক বেশি সুন্দর, অনেক হ্যান্ডসাম। ওই ছেলেরাগুলো পর্যন্ত তারা প্রপোজ করতো, বাট ও কিন্তু কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই। ও সবসময় কেমন জানি একটু অন্যভাবে থাকতো, সবার কাছ থেকে আলাদা থাকতো, এবং ওর জীবন বা ওর লাইফ স্টাইলটাই ছিল অন্যরকম, অন্যরকম। অ্যান্ড ও যদি কাউকে ভালোবেসে থাকে, সেটা শুধুমাত্র আমি জেনে শুনে এত ভালো একটা মেয়েকেও আমি আমার মনে জায়গা দিইনি, শুধুমাত্র মুখ থেকে ওকে আমি ভালোবাসি জিনিসটা বলতাম। অ্যান্ড এরকম করে মাসখানেক কাটতেছে এবং আমি দেখতেছি যে আমার প্রতি ওর ইমোশন দিন যত সামনের দিকে যাচ্ছে ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। কেমন জানি প্রচুর পরিমাণের আবেগ প্রবণিত হয়ে পড়ে। 19 থেকে 20 হলে কান্নাকাটি করে এবং সুযোগ পাইলে আমার ঘরে এসে বসে এবং কাউকে না দেখলে আমার গালে চুমু দিয়ে বসে, আমাকে জড়াই ধরে বসে। খুবই ভিন্ন রকম একটা বিশ্ব আমাদের মাঝে হচ্ছে। আমি তখন ভাবলাম যে কি করা যায় এবং এইটা থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি। ভাবলাম সামনে হয়তো ইন্টারমিডিয়েট পরীক্ষা, ইন্টার পরীক্ষাটা দেওয়ার পরে আমি তখন বরিশালে অন্য কোথাও হোস্টেলে চলে যাব, অনার্সে ভর্তি হবো এবং অনার্সে পড়ার পাশাপাশি আমি কোনো একটা চাকরি করব। একটা চাকরি বাকরি করে আমি নিজেকে সেট করে নেব, অথবা প্রয়োজন আমি বরিশাল ছেড়ে আমি ঢাকার দিকে চলে যাব, অথবা আমাদের রাজশাহীর দিকে চলে যাব। ওরকম একটা চিন্তা ভাবনা করছে, কারণ এখন তো আর কাকার বাসা ছেড়ে কোথাও যাওয়াও যাবে না। আর সামনে পরীক্ষা, কাকা যেতেও দিবে না, অ্যান্ড ইন্টারমিডিয়েট পরীক্ষাটা পার হলে সম্ভবত যাওয়া যাবে। এবং আমি পড়াশোনার প্রতি খুব মেধাবী ছিলাম ভাই, অতটাই মেধাবী ছিলাম যে আমি ফার্স্ট ডিভিশনে পাস করি, এসএসসিতে খুব ভালো রেজাল্ট করি। দেন এক পর্যায়ে ইন্টার ফাইনাল আপনার অনার্স দিলাম, আপনার এই ইন্টারমিডিয়েট আপনার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, দিয়ে সেকেন্ড ইয়ারে উঠলাম। এবং সেকেন্ড ইয়ারে ওঠার পরে দেখলাম যে আমার কাকাতো বোন রোমা আমার প্রতি অন্যরকম, আগে তো ছিল ঠিক আছে, ওটা মানা যাইতো, একটু গোপনে গোপনে করার চেষ্টা করতো, বাট ইদানিং দেখতেছি তার ভিতরে গোপনীয় বলতে কিছুই নাই। যে কোনো সময় আমার হাত ধরে টান দেয়, আমার ঘাড়ে চুমু দিয়ে বসে, কেমন যে একটা অবস্থা। তারে আমি যতভাবে বলি বা যতভাবেই বুঝাই যে এটা তুমি কইরো না, এবং এইটা আমার জন্য খুব কষ্টদায়ক, বা অনেকে এটাকে খুব খারাপভাবে দেখে, এটা তুমি কইরো না। এবং যতভাবেই আমি তারে বুঝাই, কোনোভাবে কোনো কাজ হয় না। এবং দিন শেষে ওর মতো করে ও করেই যাচ্ছে, আমি আর ঠিক রাখতে পারি না। একটা সময় ভাবলাম যে কী করব, নাকি পড়াশোনা বন্ধ করে গ্রামের বাড়িতে চলে যাব, আব্বার কাছে চলে যাব, কারণ এখানে থাকলে আমার জন্য আমার কাকা অপমান হবে, আমার জন্য আমার কাকি অপমান হবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। এরপর আমি পড়ে আছি, এরকম করতে করতে আমার কাকা বিষয়টা কিছুটা ডাউট করে ফেলে, কাকা কিছুটা বুঝে যায় যে রোমা আসলে এরকম করতেছে। আর রোমার কিন্তু পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না, ও যে পড়াশোনা করতেছে পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নাই, এবং কেমন জানি একটু অন্যরকম, পড়াশোনা করতো না, টোটালি পড়াশোনা করতো না, খুবই আপনার গবর টাইপের একটা স্টুডেন্ট ছিল, এমন একটা অবস্থা। কিন্তু ওর ছোট বোন রোমানা এবং ওর ছোট ভাই, তারা কিন্তু মোটামুটি ভালোই ছিল,
কিন্তু রোমার মেধা ভালো ছিল না, বাস তো দেখতে সুন্দরী ছিল। এবার কাকা সিদ্ধান্ত নিলে যে রোমাকে বিয়ে দিয়ে দিবে, মানে ও যেহেতু এটা এরকমই করতেছে, পড়াশোনার প্রতি কোনো একটা আগ্রহ নাই, একটু অন্যরকম একটা ভাবসাব, তাহলে বিয়ে শাদী দিয়ে দিবে অ্যান্ড শ্বশুরবাড়িতে গেলে হয়তো ভালো হয়ে যাবে। এরকম করে আমার কাকা তখন এদিক সেদিক ওর জন্য ছেলে খুঁজতেছে। এমন করতে করতে কাকা তখন একটা প্রবাসী, মানে ছেলেটা সৌদি আরবে থাকে এবং আপনার বরিশালে ওর নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে এবং ছেলেটাও দেখতে শুনতে ভালো, এমন একটা ছেলে কাকা তখন ঠিক করে ফেললো রোমার বিয়ের জন্য। আস্তে আস্তে করে ঘরের মধ্যে বিয়ের খবরগুলো এদিকে ওদিকে ছড়িয়ে পড়তেছে এবং এরই মাঝে একদিন অনেক রাতে, রাত তখন প্রায় 2টা থেকে 2:30 বাজে, আমি যে ঘরে ঘুমাইতাম আমার ওই ঘরের দরজায় এসে রোমানা তখন ঠকঠক করে দরজা মানে করতে শুরু করছে, দরজা খোলেন বাইরে থেকে, কারণ তখনই কিন্তু সে বিয়ের খবরটা জানতে পারছে। যখন এটা বলছে আমাকে বলে দরজা খোলেন, আমি তখন দরজা খুলছি এবং দরজা খোলার পর আমার দিকে অন্যভাবে তাকিয়ে আছে, মানে এমনভাবে তাকিয়ে আছে যে অমন হয় যেন আমাকে খুন করে ফেলবে। আমি তখন বললাম কি ব্যাপার রোমা তুমি এরকম করে তাকিয়ে আসছো কেন? আমাকে বলতেছে যে আমি ঘরের ভিতরে ঢুকবো। আমি বললাম দেখো এখানে কেউ নেই, এত গভীর রাতে তুমি আমার ঘরে ঢুকবা অ্যান্ড এটাতে সমস্যা হবে। আমাকে বলে কিচ্ছু হবে না, আমি ঢুকতে যাচ্ছি, আপনি আমাকে ঢুকতে দেন, আর আপনি যদি আমাকে ঢুকতে না দেন তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে। আচ্ছা ঠিক আছে ঢুকো। আমার ঘরে ঢুকলো, ঢুকে আমাকে বলতেছে আপনি কি আমাদের পরিবার সম্বন্ধে কোনো কিছু জানতেন না, কি হয়েছে না হয়েছে? আমি বললাম না আমি কিছু জানতাম না। ও বলে আপনি কি এটা জানতেন না যে আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে? আমি বললাম হ্যাঁ এটা আমি জানতাম যে তোমার আব্বা তোমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু বিয়ে ঠিক করলে আমি কি করবো, কারণ তুমি তো জানো যে আমার সম্বন্ধে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। আমাকে বলে আপনার পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব নয়, তার মানে কি আপনি এতদিন ডুবে ডুবে জল খেয়েছেন? আমি তখন বললাম আসলে তোমারে কি বলবো, দেখো আমার পারিবারিক অবস্থা তো তুমি জানোই, আমার আব্বা আমার সম্বন্ধে জানো। আমাকে বলে আপনার কত টাকা লাগবে, আপনি যত টাকা বলেন আমি ঠিক তত টাকা নিয়ে বাসা থেকে পালাবো, আপনি আমাকে নিয়ে পালিয়ে যাবেন। যদি আপনার আব্বা আম্মা আমাকে বউ হিসাবে নিতে না চায় বা যদি আমার আব্বা আম্মা আপনার কাছে আমাকে বিয়ে না দেয় তাহলে আমরা দুজনে পালিয়ে যাব, এবং কত টাকা নিয়ে পালাতে হবে আপনি জাস্ট আমাকে এটা বলেন। আমি তখন বললাম রোমা তুমি কার ঘর থেকে টাকা নিয়ে পালাবা? তুমি তো তার ঘর থেকে টাকা নিয়ে পালাবা যিনি আমার আপন কাকা মানে আপন বাবা। এইরকম একটা লোকের ঘর থেকে তুমি টাকা নিয়ে পালাবা? এটা কোনো কথা হইল? আর কাকার টাকা আমার টাকা একই তো কথা। ও আমাকে বলে যে কাকার টাকা আর আপনার টাকা যদি একই কথা হবে তাহলে আপনি নিজেকে সবসময় এরকম গরিব দাবি করেন কেন? আপনার এই নাই, আপনার ওই নাই, আপনার এটা নাই, আপনার ওটা নাই, আপনি সবসময় নিজেকে এত ইমোশনাল ভাব নিয়ে থাকেন কেন? আপনি আমাকে নিয়ে পালায়া যাবেন, আমি আপনাকে মানে ডিরেক্টলি বলে দিলাম। আমি তখন বললাম রোমা আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না, কারণ আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমাকে ইন্টার পরীক্ষা দিতে হবে। আমি নিশ্চিত যে আমি ইন্টারে ভালো রেজাল্ট করবো এবং এরপরে আমি নাম করা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। সো আমি এটা কখনোই করবো না। আমার ছোটো ভাইটি স্কুলে পড়াশোনা করে, আমার ছোটো ভাই শাহিনকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমার ছোটো ভাই সাফিকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমার বোনগুলো ছোটো, ওদেরকে বিয়ে দিতে হবে। তো আমি তোমার পায়ে ধরে তুমি এরকম কোনো কিছু করো না যেটা করলে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে বলতেছে আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলছি সেটাই, আপনি আমাকে নিয়ে পালিয়ে যাবেন, ইটস ফাইনাল। অ্যান্ড যাবেন কি না বলেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি এখন আপাতত বের হো, কারণ অনেক রাতের বেলায় কি আবার ঘুম থেকে উঠে দেখে যায়। এবং রুমা তখন আমার ঘর থেকে বেরোলো। পরের দিন আমি কলেজে রওনা দিছি, আমার কাকা আমারে বলে যে শাহিদ কলেজে যাইও না, তোমার সাথে কথা আছে, বসো। পরে আমি বসছি, বসার পরে আমার কাকা তখন বলে আমরা তো রুমার বিয়ে ঠিক করেছি, তুমি কি জানো? আমি বললাম কাকা শুনছি তো। পরে বলে ডেটও ঠিক করা আছে সামনে, এই মাসের তখন ছিল হচ্ছে আপনার 6 তারিখ, আর বিয়ে ঠিক করা হয়েছিল 15 তারিখে। বলে 15 তারিখে তো আমরা রোমার বিয়ে ঠিক করছি, তুমি বাড়িতে যাও, তোমার আব্বা আম্মা সবাইকে জানাও এবং অবশ্যই তুমি আসার সময় তোমার আম্মাকে সাথে করে নিয়ে আসবা। কারণ আমার বাড়িতে অনেক কাজ এবং যদি সম্ভব হয় তোমার বোনদের মধ্যে কেউ একজনকে সাথে করে নিয়ে এসো, আর তোমার আব্বাকে বলবা বিয়ের 2 দিন আগে চলে আসার জন্য। আমি তখন বললাম যে কাকা আজকে যাবো না 2 দিন পরে যাবো? বলে না আজকেই যাও, কারণ এরপরে তোমার এখানে অনেক কাজ আছে, তুমি বরিশাল থেকে রাজশাহীতে যাবা বা রাজশাহী থেকে আসবা, এরপরে তোমার অনেক কাজ আছে, এখানে তোমাকে অনেক কাজ করতে হবে, কারণ আমার তো বাসায় তো আর কোনো ছেলে নাই, আমার বাসায় ছেলেই তো তুমি। সো তোমার অনেক দায়িত্ব আছে, অনেক কাজ আছে, তুমি আপাতত গিয়ে এই কাজটা করে আসো এবং বাকি কাজটা তুমি পরে করো। এই বলে কাকা তখন আমার হাতে ভাড়া ধরায় দেয়, আমার বাড়িতে যাওয়া, রাজশাহীতে যাওয়ার যে ভাড়ার টাকাটা দেয়। এখন ভাড়ার টাকাটা হাতে নেওয়ার পর আমি রুমার দিকে তাকিয়ে আসি। রুমা তখন চোখ দুটো একেবারে রক্তবর্ণ করে ফেলেছে, ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং পারতেছে না যে আমাকে ও গুলি করে মেরে ফেলে। ওর ভিতরে এত পরিমাণে রাগ, ক্ষোভ এবং অভিমান জমে আছে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আসছি, কোনো কথা বলি না, কারণ কিছু ওকে তো আমার কোনো কিছু বলার নাই। ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে কলেজ ড্রেসটা চেঞ্জ করলাম এবং কলেজ ড্রেস চেঞ্জ করে আমি তখন রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। ঘর থেকে বেরিয়ে গেছি, আমার হাতে কিন্তু তখন কোনো মোবাইল ফোন নাই, আমি কিন্তু কোনো ফোন ইউজ করি না।
রাজশাহীতে যাচ্ছি এবং গাড়ির মধ্যে বসে আছি। আসলে কি সত্যি কথা জানেন, এই মানুষটার সাথে তো অনেক দিন ধরে আছি। ভালোবাসা না আসলে অভিনয় না, মানে আপনি চাইলেও না, পৃথিবীতে আছে অনেকে আছে হয়তো অভিনয় করতে পারে, বাট আমি তাদের কাতারে মানুষ না যে কাউকে মানে মুখে ভালোবাসি বলবো আর অন্তর থেকে ভালোবাসবো না। মুখে বলবে এক কথা, ভিতরে রাখবো আরেক কথা, আসলে এটা আমি পারি নাই। যখন রোমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং আমি রাজশাহীতে আমার বাবা আমাকে ইনভাইট করার জন্য যাচ্ছিলাম, গাড়িতে বসে আসলেই রোমার কথা মনে করে আমার চোখে পানি চলে আসছে। আমি একরকম কান্না করে দিছি, মানে নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই, কান্না করে দিছি। এবং কান্না করতে করতে আমি তখন বাড়ি পর্যন্ত যাই। বাড়িতে গেলে পরে আমার আব্বা আম্মা দুজনে আমাকে দেখে অত্যাধিক খুশি হয়, আমার ভাইরা বোনেরা সবাই খুশি হয়। খুশি হওয়ার পরে আমি রাতের বেলায় আমার আব্বারে জানালাম বিষয়টা, যে আব্বা, কাকা তো রুমার বিয়ে ঠিক করছে এবং এই ঘটনা সব কিছু আব্বাকে বলছে। আব্বা তো শুনে অত্যাধিক খুশি, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে কাকা বলছে আম্মাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য, আম্মাকে আমি সাথে করে নিয়ে যাব। আমার আব্বা বলে ঠিক আছে নিয়ে যা, কারণ আর দিন আর কয়টা আছে, অল্প কয়েকদিন আছে, তোর আম্মারে নিয়ে যা। পরের দিন আমি আম্মারে বললাম যে আম্মা তুমি আমার সাথে চলো। তা আমি ছোটো বোনটাই নিতে চাইছিলাম, তো ওর পড়াশোনা আছে, তো ওর পড়াশোনার জন্য ও আর গেল না। পরে আম্মা আমাকে বলে যে ঠিক আছে, ও যাওয়ার প্রয়োজনে আমিই যাবো। ঠিক আছে। পরে আমি আম্মাকে নিয়ে আমার বাড়ি থেকে তখন আমি আবারও আপনার রাজশাহী থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাড়ির মধ্যে বসে কোনো কথা বলি না, আম্মা আর আমি চুপচাপ পাশে বসে আছি। আম্মা আমার বলে কী রে, তোর কি মন খারাপ? না মা, আমার মন খারাপ না। আম্মা আমাকে বলে যে না, তুই জানি কেমন একটু মন মরা হয়ে আছিস, মানে মনে হচ্ছে কেমন জানি তোর মনের ভিতরে অনেক কষ্ট জমে আছে। আর না মা, আমার মনের ভিতরে কোনো কষ্ট জমা নেই, আমি ঠিক আছি। এবং এরকম করতে করতে আমি বরিশাল পর্যন্ত আসি। বরিশাল আসার পরে আমি আমার কাকার বাড়িতে যাই এবং কাকার বাড়িতে যাওয়ার পরে জানতে পারি যে রোমা অনেক অসুস্থ, মানে রোমা অনেক অসুস্থ, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, মানে খুব খারাপ একটা অবস্থা। তো এখন আমি কি করব ভাই, আসলে আমার ওই সিচুয়েশানটা, আমার ওই পরিস্থিতিটা আমি পৃথিবীর কাউরে বুঝাইতে পারবো না, এটা কেউ বুঝবে না। পরে মানে আমি সুযোগ খুঁজতেছি যে কীভাবে ওর সাথে একটু গোপনে কথা বলা যায়। একটা পর্যায়ে আমি ওর সাথে একটু কথা বলার সুযোগ পাইছি। পাওয়ার পরে ও আমারে বলতেছে যে আপনি আমার সাথে 14 তারিখ ফালাইয়া যাবেন। মানে জাস্ট ওর কাছে যাওয়ার পরেও নিচে আমাকে বলে যে 14 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে, মানে সকাল থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনি আমাকে নিয়ে পালায়া যাবেন। কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন এটা আপনি জানেন, আমি জানি না। যদি চলে যান তো ভালো, আর তা না হলে 14 তারিখ রাতের বেলায় আমি বিষ খাবো। 14 তারিখ রাতের বেলায় আমি বিষ খাবো, আমি আত্মহত্যা করব এবং 15 তারিখ তো আমার বিয়ে হবেই না। সো আপনি যদি এই কথাটা এখনও কাউকে জানিয়ে দেন, মানে এখনও যদি আপনি আমার আব্বা আমাকে বলে দেন যে রোমা এরকম করতেছে, তাও কিন্তু আমি আত্মহত্যা করব। আপনার কাছে একটাই রাস্তা খোলা আছে এবং অলরেডি সে আমাকে বিষের বোতল দেখাই ফেলছে, সে বিষের বোতল কিনে আনছে, আমাকে বিষটা দেখাইছে যে আমি এই বিষটা খাবো। আপনি যদি এখন আমার আব্বা আমাকে জানাই দেন, আমি এখনও বিষ খাবো। এবং আপনি যদি 14 তারিখ বিকেল 6টার মধ্যে আমাকে নিয়ে পালাইয়া না যান, আমি 14 তারিখ রাতে বিষ খাবো। 15 তারিখ আমি বসে যে কারো ঘরে যাব না, 15 তারিখ আমি কবরে যাব। আমি তো মানুষটাকে ভালোবাসি এবং তার প্রতি তো আমার ইমোশন, আবেগ, ভালোবাসা কাজ করে। এখন আমি কি করব? আমি তখন বললাম রোমা, এরকম কোনো কিছু করো না যেটা করলে পরে আমি জীবনে কখনো কাকার সামনে মুখ দেখাইতে পারবো না। দেখো তোমার কাকা আমাকে অনেক, মানে তোমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তুমি প্লিজ এরকম কিছু করো না, আমি তোমার 2টা পায়ে ধরি। তো আমাকে বলে আমি যেটা বলছি সেটাই, আপনাকে ছাড়া সারা জীবন বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়, আর আপনাকে ছাড়া অন্য কোনো ছেলেকে স্বামী হিসেবে মেনে নেওয়া সেটাও আমি পারবো না, কারণ আমার ভিতরে যা আছে আমি সব কিছু আপনাকে দিয়েছি, অন্য একটা ছেলেকে দেওয়ার মতো আমার ভিতরে আর কোনো কিছুই নেই। সুতরাং আমি অন্য কারো বউ হবো না, প্রয়োজনে আমি লাশ হব। এক একটা করে দিন সামনের দিকে যাচ্ছে, আমার বুকের ভিতরে কষ্টের পরিমাণ ঠিক ততটাই বাড়তেছে। মা আমাকে বারবার বলে, কিরে তুই খাওয়া দাওয়া করিস না কেন, তুই কাজ করিস না কেন, তুই কলেজে যাস না কেন? আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমি বইটা পর্যন্ত ভাই খুলে দেখি না, মানে বইটাও হাতে নিই না যে বইয়ের মধ্যে আমার পড়তে হবে, সামনে পরীক্ষা। মানে আমার পরিস্থিতি বা আমার সিচুয়েশন এমন একটা পর্যায়ে গেছে, মানে এমন একটা অবস্থায় গেছে, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ মৃত্যুটা দেয় না কেন, আল্লাহ মৃত্যুটা কেন দিচ্ছে না, এবং কেন আল্লাহ আমাকে এই পৃথিবী থেকে উঠাই নেয় না, আর কত কষ্ট আল্লাহ আমাকে দেবে, আর কত কষ্ট আমি সহ্য করব। 11 তারিখ হয়ে গেল। 11 তারিখে আমি সুযোগ পেলাম তারে বোঝানোর জন্য যে রোমা, তোমার কাছে অনুরোধ করতেছি বিভিন্নভাবে, আবার খুবভাবে তো তার কাছে যেতেও পারি না, সবার সামনে তো তার সাথে কথাও বলতে পারি না, কারণ সবার সামনে কথা বললে আমার কাকি কাকা যদি সন্দেহ করে ফেলে, এমনিতেই তো তারা আমাকে অনেক ডাউট করতো, আমাকে সন্দেহ করেই কিন্তু এত তাড়াতাড়ি রোমার বিয়ে ঠিক করেছে, তা না হলে কিন্তু এত তাড়াতাড়ি রোমাকে বিয়ে দিত না, এবং আমাকে সন্দেহ করে কিন্তু তারা কাজটা করছে। তো সেখানে যদি আমি আবার ওর সাথে আগ্রহ দেখিয়ে কথা বলতে যাই, তাহলে তো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, এটাই তখন আমার কাছে মনে হচ্ছিল। তাই আমি তখন ভাবতেছিলাম যে কী করা যায়। 11 গেল, 12 গেল, 13 তারিখে টোটালি খাওয়া দাওয়া বন্ধ,
মানে 13 তারিখে ও এক গ্লাস পানিও খায় নাই। ওর আব্বা আম্মা ওরা হসপিটালে নিয়ে গেছে, বিশ্বাস করেন। ওইখানে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, যে ডাক্তার বলতেছে যে মেয়েটা তো এতটাই অসুস্থ, এতটাই রোগী, ও তো বাঁচবে না। এবং 13 তারিখে রাতের বেলায় ও প্রচণ্ড রকমের বমি করে। মানে ও এত বমি করে, এত চিৎকার করে, এত চেঁচামেচি করে যে বাসার মধ্যে একটা মানুষ পর্যন্ত ঘুমাইতে পারে নাই। আমার বাসায় প্রতিটা মানুষ সে রাতে সজাগ ছিল 13 তারিখ রাতের বেলায়। 13 তারিখ রাতটা কেটে গেল এবং 14 তারিখে মানে সকাল থেকে আমি ঘড়ির দিকে তাকে আছি, আমি কি করব। আমি না পারবো ওরে নিয়ে পালায়া যাইতে, এবং না পারবো আমি ওরে ছাড়া থাকতে। মানে আমারও কিন্তু ওরে ছাড়া থাকতে কষ্ট হবে, আমি এটা নিজেও বুঝি। 14 তারিখে তখন আমি আমার চোখ মুখ সব কিছু বন্ধ করে আল্লাহর উপরে তোয়াক্কা করে আমি তখন চলে গেছি কলেজে। আমার কাকা আমারে বলে, তুই কলেজে যাইস না, আজকে অনেক কাজ, কালকে ওর বিয়া। আমি বলছি বিয়া হোক আর যাই হোক আমার কলেজে যাওয়াই লাগবে, আমার কলেজে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে আমার, আমি কলেজে যাব। কাকা আমারে বলে যে যাইস না। আমার তা কাকার কোনো কথাই শুনি নাই, কাকার কথাকে ওভারটেক করে আমি তখন কলেজে চলে গেছি। মানে আমার কথা হচ্ছে আমি কলেজে থেকে আমি আর আসবো না। মানে আমি কলেজে গেছি তো আমি 14 তারিখে অন্য কারো বাসায় থাকবো, প্রয়োজনে 15 তারিখ সকালবেলা আসবো। কাকা আমারে বকা ঝোকা যাই করুক, মানে যেটাই করুক আমি এটা করবো না। এবং এরই মাঝে যদি ও কিছু করিয়ে ফেলে তাহলে এটা হচ্ছে আমার দুর্ভাগ্য, আমি এটা মনে করি। আমি কলেজে গেছি, কলেজে ক্লাস করতেছি, হঠাৎ করে আমাদের কলেজের দপ্তরে এসে আমাকে বলতেছে যে রোমা, এই শাহেদ, তোমার কাছে একজন আসছে ক্লাসের মধ্যে। আমি তখন আমি বেরোলাম, বেরোয়ার পর দেখি যে রোমা, হাতের মধ্যে ওর ব্যাগ, কালকে কিন্তু ওর বিয়ে। আমি বললাম, মানে আমার মাথায় মনে হয় তখন আসমানটা ভেঙে পড়ছে, যেটা কি। আমি যে তোমার হাতে ব্যাগ, তুমি এখানে কই যাচ্ছ? ও বলে তোমার সাথে যাব। আমি বলি রোমা, কালকে তোমার বিয়ে, কালকে তোমার বিয়ে, তুমি আমার সাথে যাবা? মানে তুমি এটা কী বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি? ও আমাকে বলে, আমি যেটা বলেছি আমি সেটা ঠিক বলেছি, এবং আমি জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় আপনাকে কথাটা বলেছি। আপনি যদি আমার সাথে এখন পালিয়ে যান, আপনি যদি আমাকে এখন কোথাও নিয়ে যান তাহলে ভালো, আর যদি না নিয়ে যান এখান থেকে আমার লাশ যাবে, আমি যাব না। তো আমার কাছে কোনো মোবাইল ফোনও নাই যে আমি কাকারে ফোন দিব বা কাকারে ফোন দিয়ে আমি জানাবো। আমাকে বলে, এখন আপনার ইচ্ছা, আপনি কী করবেন? যদি আপনি এখন আমাকে নিয়ে চলে যেতে পারেন। ও যে কথা বলতেছে ভাই, ও কাঁপতেছে এরকম করে, মানে মনে হয় যেন এখানে ঢুলে পড়ে যাবে, মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং ওর এই সিচুয়েশন দেখার পরে হঠাৎ করে আমার দুইটা, মানে একটা মেয়ে বান্ধবী, প্রথমে একজন আসছে, ও আইসা কই, কিরে কী হয়েছে এখানে, শাহিদ কী হয়েছে? পরে ওই আমার রুমা তখন ওই মেয়েটাকে বলতেছে যে আপু এই ঘটনা। এবং কথা বলতে বলতে রুমা, ওই মেয়েটার সাথে কথা বলতে বলতে রুমা বসে যায়, মানে আপনার মানে ইয়েতে বসে যায়, মাটিতে বসে যায়। আমার বান্ধবীটা তখন ওরে জড়ায় ধরছে, রুমার জড়ায় ধরে দেখতেছে ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। পরে আমার বলতেছে, কিরে শাহিদ, তুই কি মানুষ না অমানুষ? এই মেয়েটা তোকে এত ভালোবাসে, ও তোর জন্য আর কি করবে? আমি বলি, ও আমাকে ভালোবাসে আমি জানি, কিন্তু আমার পরিস্থিতি। ও বলে, কিসের পরিস্থিতি? একটা মেয়ে মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে গেছে, মৃত্যু তার সন্নিকটে, সে মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য রেডি, আর তুই কি না তারপরও তোর পরিবারের কথা চিন্তা করিস? এই পরিবারের কথা চিন্তা করে কি হবে রে? আমি তখন বললাম যে তুই বুঝতেছিস না, কারণ এখন আমি ওকে নিয়ে যদি পালাইয়া যাই, এরপরে আমার কাকার অবস্থা কী হবে, কারণ কালকে ওর বিয়ে। তখনও আমাকে বলে, আচ্ছা তোর কাছে কোনটা বড়, তোর কাকার মান সম্মান বড় না তোর কাকাতো বোনের জীবন বড়? তোর কাছে কি রুমার জীবন বড় না তোর কাকার মান সম্মান বড়? আমি তখন বললাম যে কাকার মান সম্মান চলে যাবে, কিন্তু আমার কাকা তো বেঁচে থাকবে, আমি তো কাকাকে দেখতে পারবো। কাকা হয়তো অপমানিত হবে, কিন্তু রুমা যদি চলে যায়, রুমা যদি মারা যায়, তাহলে তো আর রুমাকে আমি দেখতে পারবো না। তো আমার কাছে মনে হয় কাকার মান সম্মান হচ্ছে আমার কাছে রুমার জীবনটাই বড়। এটা বলার পরেও তখন রুমার হাতটা নিয়ে আমার হাতে উঠাই দিল, উঠাই দিয়ে বলতেছে, তুই এখান থেকে চলে যা, তুই ওকে নিয়ে চলে যা। আমি বললাম, দেখ আমি ওরে নিয়ে কোথায় যাবো, আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। ও বলে, দেখ আমার মামার বাড়িতে চলে যা। আমি বললাম, তোর মামার বাড়ি কই? বলো বরিশালের ভিতরেই। আমি আমার মামাকে ফোন করে, ওর কাছে মোবাইল আছে, বলে আমি আমার মামাকে ফোন করে সব কিছু বলে দিতেছি, তুই আমার মামার বাড়িতে চলে যা, এবং প্রয়োজন আমি কালকে আসবো। আমি বললাম, তুই কালকে আসবি? বলে হ্যাঁ, তুই আজকে চলে যা, আমি কালকে আসবো সকালবেলা, এবং আমার মামাকে আমি সব কিছু বুঝিয়ে বলতেছি, মামা তোকে অ্যাকসেপ্ট করবে, তুই চিন্তা করিস না, আমার মামা তো ভাই বোনরা আছে, সবাই নিয়ে তুই থাকতে পারবি। এবং এরই মাঝে আমার আরেকটা মেয়ে বান্ধবীও তখন এর মাঝে ইনক্লুড হয়েছে। অ্যান্ড আমার ওই মেয়ে বান্ধবীটা তখন আমাকে বোঝাচ্ছিল যে শায়দ এই মেয়েটারে কষ্ট দিস না, কারণ রুমা তোরা অনেক ভালোবাসে, ও মরে যাবে, এই মেয়েটারে তুই মৃত্যুরতে ঢেলে দিস না, তুই মেয়েটারে বিয়ে কর। মানে এরকম করে আমার দুইটা বান্ধবী আমাকে একেবারে কঠিনভাবে ওই বরিশাল কলেজে আমাকে কঠিনভাবে বুঝে তখন ওই আমার ওই বান্ধবীর মামার বাড়িতে তখন আমাকে পাঠিয়ে দেয়। ও আমাকে ঠিকানা কাগজে লিখে দেয়, এবং আমাকে ওরা দুজনেই মিলে কিছু টাকাও দেয়। আর রোমা আসলে ঘর থেকে এত বেশি টাকা নিয়ে বের হয়নি, কারণ ওতে সামান্য কিছু টাকা ওর কাছে ছিল, ওটা নিয়ে বের হয়েছে। ভাই আমার কাছে মোবাইল নেই, রোমার কাছে মোবাইল নেই। আমরা তখন মানে বাসে উঠলাম, এবং আমার বান্ধবীর মামার বাড়ির ঠিকানা তখন আমরা যাচ্ছিলাম, এবং ওই ঠিকানায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের আজানের কিছুক্ষণ পরে ঘুটঘুটে অন্ধকারে তখন আমরা ওই বাড়িতে যাই। গেলে পরে ওর মামার দরজা নক করে, ওর মামা তখন দরজা খোলে,
এবং খোলার পর আমাদেরকে দেখে বলে হ্যাঁ হ্যাঁ ভিতরে আসো। পরে ভিতরে গেলাম, ওর মামা তো ভাই বোন সবাই অনেক মানে উৎফুল্ল, অনেক খুশি। বাট ভাই তখন আমার বুকের ভিতর ধুপধুপ করে কাঁপতেছে, কারণ রাত পোহালেই রোমার বিয়ে। এবং এরই মাঝে ওইখানে আবার আজকে আমার বাবা বিকেলবেলা আমার বাবা আসার কথা, 14 তারিখ বিকেল আমার বাবা আসার কথা, আমার ভাইয়ের আসার কথা, আমার বোনের আসার কথা। আবার এরই মাঝে আমার আম্মু কিন্তু আমার ওই কাকার বাড়িতে। আল্লাহ জানে ওই বাড়িটা এখন কি আছে, মানে এটা তো মনে হয় একটা দোজকে পরিণত হয়ে গেছে যেহেতু রোমা চলে আসছে। পরে একটা রুমের মধ্যে গেলাম, রুমের মধ্যে যাওয়ার পর ওরা আমাদেরকে নাস্তা দিল, নাস্তা খাচ্ছিলাম, খাইতে খাইতে রোমারে বলি যে তুমি যে বাসা থেকে বের হইছো কি অবস্থা নিয়ে বের হইছো। পরে আমাকে বলে সবাই কাজ কাম করতেছে, আমি সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেছি। তাই আমি বললাম তুমি সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেছো, এরপরে তোমার আব্বা বা তোমার পরিবারে কেউ তোমার খোঁজে নাই? ও বলে হয়তো খুঁজছে, আমার কাছে তো মোবাইল ফোন নাই, আমি তো চলে আসছি, আমার কই পাবে। আমি বললাম তোমার কি মনে হয় যে এরপরে ওই বাসাটা এখন ঠিক আছে? ও বলে বাসা কেমন আছে এটা আমি জানি না, আমি সবার চিন্তা করব না, জীবন বাঁচান ফরজ। আমি আমার জীবন বাঁচানোর জন্য যেটা দরকার বা যেটা প্রয়োজন আমি সেটাই করছি, কারণ আমি যদি আপনারা না পাই আমি মরে যাব। তা আমার মরে যাওয়ার থেকে আমি বেঁচে থাকবো, আমার জীবন বাঁচানোর জন্য আমি এটা করেছি। এবং রাত্র প্রায় 9টার দিকে ওই লোকটা তখন একজন কাজী নিয়ে আসে, মানে আমার ওই বান্ধবীর মামা কাজে নিয়ে আসে, এসে আমাদেরকে বলে তোমাদের ডকুমেন্ট সব কিছু আছে। তা আমার ডকুমেন্ট ছিল, বাট ওর কোনো ডকুমেন্ট ছিল না, মানে রোমা ও আইডি কার্ডটা এগুলো কোনো কিছুই নিয়ে আসে নাই, তো ওর কিছুই ছিল না। তারপরও হুজির আমাদের ওখানে তখন আর লিখিতভাবে আমাদের কলমাটা হয় না, মানে লিখিতভাবে কাবিন হয় না, শুধু কলমাটা পড়ায় দেয়, কারণ লিখিতভাবে করতে গেলে তো ওর ডকুমেন্টগুলো লাগবে, ওর তো কোনো ডকুমেন্ট পাই নাই। তো এরপরে কলমাটা পড়ায় দেয়, কলমা পড়ায় দেওয়ার পরে ওই রাতে আমার ওই বান্ধবীর মামা তো বোনেরা মানে আমার জন্য বাসরঘর তৈরি করে ওই ঘরের মধ্যে। আসলে ওই মানুষগুলোর স্মৃতি না আমি কোনোদিন ভুলতে পারবো না। তারা আমাকে কখনো দেখে নাই, আমার সম্বন্ধে কোনো কিছু জানে না, হুট করে ওই রাতের অন্ধকারে ওদের ঘরে যাওয়ার পর ওরা আমাকে এত আপ্যায়ন করেছে, এত আদর করেছে, এত ভালোবেসেছে, এইটা আসলে বলা বাহুল্য, এমন একটা বিষয়। পরে ওদের ঘরে গেলাম, যাওয়ার পরে খুব আদর আপ্যায়ন ভালোবাসলো, আমাদেরকে খাওয়া দাওয়া করাইলো রাতের বেলা, এবং রাতে আমাদের বাসর হলো। এবং আমি রোমার সাথে শারীরিক সম্পর্ক করলাম। সকালবেলা আমি কি করব মানে বুঝতে পারতেছিলাম না যে কাকারে যে ফোন দিব বা বাবারে ফোন দিব, মারে ফোন করব, মানে ফোন করে যে একটাবার জিজ্ঞেস করবো যে ওখানকার পরিস্থিতি কি বা ওখানকার অবস্থা কি, মানে এটাও আমি না, মানে আমার মেমোরিতে বা আমার মাথায় আসতেছিল না। আমি জাস্ট দমে দমে আমার আল্লাহরে ডাকতেছি যে আল্লাহ এখন কি হবে, আল্লাহ এখন কি হবে, আল্লাহ এখন কি হবে। সকালটা কেটে প্রায় দিনের 11টা বেজে গেছে। রোমার মনে কিন্তু কোনো রকমের টেনশন নাই। 11টার দিকে আমার মেয়ে বান্ধবীটা তখন আসছে, মানে যার মামার বাড়িতে আমি আসছি ও তখন আসছে, এসে আমার বলতেছে কিরে সব কিছু ঠিক আছে? আমি বললাম বন্ধু দেখ সব কিছু তো ঠিক আছে, কিন্তু আমি ওর পরিবার নিয়ে খুব টেনশন করতেছি। আমার কাকা কাকি, আমার মা বাবা, আমার ভাই বোনেরা, ওদের জানি কী অবস্থা। পরে আমারে বলে যা হবারটা তো হয়েই গেছে, তুই তো বিয়ে করেই ফেলছিস, ওরে নিয়েই আসছিস, তো এখন আর এসব মানে অতীতের কথা চিন্তা করতে কোনো লাভ নাই। অতীতে যেটা হয়ে গেছে এটা তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট, এবং ওই অ্যাক্সিডেন্টের কথা ভুলে গিয়ে তুই এখন তোর বউরি নিয়ে সংসার কর। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার ভিতরে কষ্টের পরিমাণ ঠিক ততটাই বাড়তেছে। একদিন আমি ওদের বাড়িতে ছিলাম, এবং দ্বিতীয় দিন আমি আর পারতেছি না, মানে দ্বিতীয় দিন আমি তখন মানে বাধ্য হয়ে আমার আম্মার নাম্বারে কল দিই, আমার মায়ের নাম্বারে কল দিই। মায়ের নাম্বারে কল দিলে বলে মানে তারা তো সবাই জেনেই গেছে, আমার কাকা কাকি, আমার বাবা মা সবাই তো জানছে যে আমি রোমানিয়া পালাই গেছি, সবাই জানতে পারছে। পরে আমার মা কলটা রিসিভ করছে, এটা দ্বিতীয় দিন, মানে 15 তারিখ 16 তারিখ 17 তারিখের কথা আমি বলতেছি, 17 তারিখ। এবং কলটা রিসিভ করছে আমার আম্মা। পরে আমি বলি মা আমি শাহেদ। এইটা বলার পরে মা তখন হাউমাউ করে কেঁদে উঠলো, মানে চিৎকার করে কাঁদতেছে। আমি বললাম কাঁদতেছো কেন, কী হয়েছে? বলে তুই কী করলি? আমার এটা বলে তুই কী করলি, যেই মানে প্লেটে খাবার খাইলি সেই প্লেটেই প্রস্রাব করে দিলে? আমি কি এমন সন্তান পেটে ধরেছি? আমার মায়ের কান্নার শব্দ শুনে তখন আমার নিজেরও কান্না চলে আসে, আমি নিজেও তখন কান্না করতেছি। আম্মা আমার বলে এটা তুই কীভাবে করতে পারলি, তুই একটাবার তোর কাকার মান সম্মানের কথা চিন্তা করলি না? ওরা তোর আজকে কতগুলো বছর রাখতেছে, খাওয়াইতে আছে, তুই কেমনি এই কাজটা করলি? আমি তখন বলি মা আমি আসলে পরিস্থিতির শিকার। মা আমার বলে কেমন পরিস্থিতি? এটা তো কোনো পরিস্থিতি না, মেয়েটার নিয়ে তুই পালাই গেলি, তোর এখন কোথায় আছিস? আমি বললাম মা আমি বরিশালের মধ্যেই আছি। আমার আম্মা বলে খবরদার তুই কিন্তু তোর কাকা বা কাকির কারোর সামনে পড়িস না, তারা কিন্তু তোরে মেরে ফেলবে। তোর কাকা কিন্তু থানা পুলিশ কোনো কিছুই বাদ রাখে নাই। আমি বললাম তোমরা কোথায়? বলে আমি চলে আসছি, তোর বাবা ওরা অনেক অপমান করছে, এবং এটা শুনে খুব বেশি কষ্ট লাগছে, আমার কাকি নাকি আমার আব্বারে জুতা দিয়ে মারছে। আমার আম্মা এটা বলে মানে বলতে চাইনি, বাট এরপরও লাস্টে বলে দিছে যে তোর কাকারে, তোর কাকা, তোর কাকি তোর বাবারে জুতা দিয়ে মারছে, সবার সামনে আর কি জুতা দিয়ে পিটাইছে, যে এমন সন্তান কেন নিলেন। তা আমার আম্মারও মারতো, আমার আম্মাকে মারতে পারে নাই, আমার বোনের আমার আম্মাকে ধরে রাখছিল, এবং চরমভাবে অপমান করে সেদিন আমার আব্বা আম্মাকে ঘর থেকে বের করে দেয়। আমার বোনেরা, আমার আব্বা আম্মা সবাই চলে আসে, এবং আমি বললাম এখন তোমরা কোথায়? বলে আমরা সবাই এখন রাজশাহীতে আছি, কিন্তু ওখানকার অবস্থা খুব খারাপ, তোর কাকা কাকি আইন আদালত মানে খুব ঝামেলা করতেছে, তুই একটা কাজ করতে বাড়িতে চলে আয়, রাজশাহীতে চলে আয়।
আমি তখন বললাম, মা তুমি এটা কী বলো, আমি এখন রাজশাহীতে যাব, এবং রাজশাহীতে গেলে কাকা যদি জানতে পারে আমি রাজশাহীতে গেছি তাহলে তো কাকা ওখানে গিয়ে ঝামেলা করবে। আমার আম্মা বলে, দেখ আমার কাছে থাকলে তোরা মারতে পারবে না, কিন্তু তুই যদি আমার কাছে না থেকে অন্য কোথাও থাকিস তাহলে তোর কাকা তোরে মেরে ফেলবে। আমি তোর কাকারে ভালো করেই চিনি, তোর কাকা কত ডেয়ারিং একজন পার্সন, কত ডেয়ারিং একটা মানুষ, তোরে মেরে ফেলবে, তোর খবরদার তুই চলে আয়। আম্মা কান্নাকাটি করে যখন বলতেছে, আমি তখন রোমারে বললাম যে রোমা কী বলো। রোমা বলে, হ্যাঁ যাবো তো, আমি তো আমার শ্বশুর বাড়িতে যাবো, সমস্যা কি, চলো। মানে ওর ভিতরে কোনো টেনশন নেই যে ওর আব্বা আম্মা এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে, ওর পরিবার এতটা অপমানিত হয়ে গেল, বা ওর জীবনে এত বড় একটা কলঙ্কিত ঘটনা ঘটে গেল। বাট এগুলোর প্রতি আসলে ওর কোনো টেনশন নেই, ও কোনো কিছু বলে না, জাস্ট আমাকে এটাই বলে যে চলো আমরা চলে যাই। পরে আমি রোমাকে নিয়ে ওখান থেকে চলে আসছি, মানে ওই জায়গা থেকে চলে আসছি বলতে আমি আমার বাড়ি আমার রাজশাহীর উদ্দেশ্যে আমি রওনা দিছি। পুরো রাজশাহীতে আমি রাত্রে বাড়িতে আসছি প্রায় 11:30টার পরে, আমাদের ঘরে ঢুকার পরে আব্বা তো পারতেছে না যে পুরো ঘরটা ভেঙে ফেলবে, মানে এমন একটা অবস্থা। মা তখন বারবার আব্বাকে একটা কথাই বলতেছিল, তুমি এখানে চিল্লাচ্ছ কেন, এরকম চেঁচামেচি করতেছো কেন, বাইরের লোকজন আসবে, এবং বাইরের লোকজন আসলে কি এটা ভালো হবে, এটা তো আরও খারাপের দিকে যাবে, তুমি এতটা রাগান্বিত হচ্ছ কেন, এতটা চিল্লাইতেছো কেন, তুমি একটু কুল ডাউন, একটু ঠান্ডা হও, এবং যেহেতু ওরা চলেই আসছে আমরা এটার একটা ব্যবস্থা করব। তো রাতটা কোনো রকম আব্বাকে ঠান্ডা করে রাখলো, এবং সকাল হওয়ার পরে আমি চিন্তা করতেছি কি করব, মানে আমি এখন করবোটাকে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, জাস্ট আল্লাহকে রাখতেছি যে আল্লাহ তুমি একটা পথ খুলে দাও। এবং এভাবেও আমাদের বাড়িতে 3 থেকে 4 দিন থাকে, এবং 4 দিনের মাথায় আমার কাকা কীভাবে যেন খবর পেয়ে যায় যে ও আমাদের বাড়িতে আছে। 4 দিন পরে একদিন বিকেলবেলা হঠাৎ করে আমার কাকা আমাদের বাড়িতে, এবং কাকা শুধু একা আসে নাই, বরিশাল থেকে আরও লোকজন নিয়ে আসছে, মানে আমার কাকা শ্বশুরবাড়ি আরও লোকজন নিয়ে আসছে। আমার কাকা এক গেটে দিয়ে ঢুকছে, আমার আম্মা পিছন থেকে আমারে আর রুমারে বের করে দিছে বাড়ি থেকে, বের করে দিয়ে তাড়াতাড়ি আমাদের পাশের বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো আমরা পাশের বাড়িতে গিয়ে আসছি, এবং পাশের বাড়িতে থেকে মানে আমাদের বাড়ির পাশের বাড়িতে আমরা গিয়ে লুকাইছি। ওইখানে যাওয়ার পরে শুনতেছি যে আমাদের বাড়ির মধ্যে প্রচণ্ড রকমের চিল্লানি চেঁচামেচি শোনা যাচ্ছে, মানে আমার কাকা এত জোরে চেঁচাতে আছে যে কাকা ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, আমাদের এমন একটা অবস্থা। আমার আম্মাকে আলটিমেটার দিয়ে গেল যে আমি আপনার 2 দিনের টাইম দিলাম, এই 2 দিনের মধ্যে যদি আপনি আমার মেয়েকে আমার হাতে তুলে না দেন আর আপনার ছেলেকে আমার কাছে না দেন, তাহলে আপনার এই ঘর বাড়ি কোনো কিছু থাকবে না, সব কিছুতে আমি আগুন লাগাই দিব। এই বলে কাকা তখন চলে যায়। আমার আম্মা তখন আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে যায়, কি করবে এই সময়, আসলে তো কোনো কিছু করার নাই। আমার আম্মা তখন কান্নাকাটি করে আল্লাহকে ডাকতে থাকে, এবং একটা পর্যায়ে আমার আম্মা তখন সর্বোপরি আমার মামাদের আশ্রয় নেয়। আমার মামার অবস্থাটা মোটামুটি ভালো ছিল, মানে আমাদের তুলনায় আমার মামার অবস্থাটা ভালো, মামার পারিবারিক অবস্থা অনেক ভালো, মানে আমার আম্মার পারিবারিক অবস্থা ভালো। তখন কি আমার মামার বাড়িতে আমাকে পাঠিয়ে দিল, সাথে রোমাকে সহ। মামার বাড়িতে যাওয়ার পরে এই দিক দিয়ে কিন্তু আমাদের বাড়িতে এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমার কাকা আমাদেরকে খুঁজতেই আছে, মানে আমাকে আর রোমাকে প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে। এক পর্যায়ে কাকা তখন আমার মামা তখন আমার আব্বার সাথে কথা বললো যে দুলা ভাই আপনি কিছু টাকা ম্যানেজ করেন, আমিও কিছু টাকা ম্যানেজ করে ভাগিনারে বিদেশ পাঠাই দিই। তো এখন আমার যে বিদেশ পাঠাবে, আমার আব্বা বলে আমার ঘরে যুবতী 2টা বোন, যুবতী 2টা মেয়ে, আমার যুবক 2টা ছেলে, তাই এখন আমি আমার ছেলে মেয়েগুলার বয়স এরকম, আমি এখন টাকা কই পাবো, আমার ছেলের আমি টাকা দিব কোত্থেকে, আমার তো সামর্থ্য নাই। আমার মা তখন আমার মামার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলে, ভাইরে তুই আমার ছেলের একটা ব্যবস্থা করে দে। তারপর আমার মামা বলে, ঠিক আছে আমি ব্যবস্থা করব, কিন্তু এত টাকা আপনি আমার বাবার কাছে যে পরিমাণের সম্পদ পাবেন ওইটা আমাকে দিয়ে দেন, আর বাকি মানে ওই টাকা দেওয়ার পরও বাকি আরও 2 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ করছে। মানে আমার মা তো আসলে আমার মামাদের কাছে তেমন কোনো জায়গা পাইতো না, 2 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ করে তখন প্রায় 4 লাখ টাকার মতো খরচ করে, 3 লাখ টাকার মতো খরচ হয়েছে, 1 লাখ টাকা মানে জমি বাবদ আমার মাকে দিছে, আর 2 লাখ টাকা ঋণ করে তখন ওমানের একটা দেশে আমাকে 3 লক্ষ টাকা দিয়ে ওমানে পাঠায়। 3 লক্ষ টাকা তখন আমাকে ওমানে পাঠানো হয়, ওমানের একটা দেশ, এবং ওই দেশের ভিসা তাড়াতাড়ি হয়, সহজে ভিসা হয়, এবং ভিসা হতে সময় লাগে না, যার জন্য আমাকে দ্রুত পাসপোর্ট করে তখন ওমানে পাঠিয়ে দেওয়া হয়। আর এদিক দিয়ে তো মনে করেন চারদিকে প্রচণ্ড রকমের ঝামেলা। আমি আমার নানুর বাড়িতে রোমাকে রেখে দেন, আমি তখন ওমানে চলে যাই, এবং ওমানে যাওয়ার পরে রোমা তখন আমার নানুর বাড়িতে, এবং আস্তে আস্তে করে রোমাকে তখন আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমাদের বাড়িতে নিয়ে গেছে, এবং আমি বিদেশ যাওয়ার 1 মাস পরে তখন আমার কাকা কাকি দুজনে আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে আসার পরেই আমার মা বাবা দুজনেই ওদেরকে জড়ায় ধরছে যে যা হবারটা হয়ে গেছে, এখন যদি পারেন আপনারা এটাকে মেনে নেন, বা এটাকে আর এইভাবে রাখেন না, যেহেতু আমার ছেলে অন্যায় করে ফেলছে। আমার কাকা তো ছোট, তারপর আমার কাকার কাছে আমার আব্বা ক্ষমা চাইছে। পরে আমার কাকার কি করবে, বিয়ে হয়ে গেছে, আমি বিদেশ চলে গেছি, এখন তো আর আসলে তেমনভাবে চিল্লাই চেঁচামেচি করে তো কোনো লাভ নাই। পরে কাকা আমার কাকিরে বুঝাইলো যে যা হবার তো হয়ে গেছে, এখন মেনে নেওয়ার চেষ্টা করো।
কাকিও তখন আর মানে জিনিসটা সামনে থেকে বাড়াইলো না, যেহেতু আমি বিদেশে আছি, হয়তো ভালো আছি। কাকি তখন এই জিনিসটা প্রস্তাবটা মেনে নিল যে ঠিক আছে, সমস্যা নাই। এবং মানামানির পরে আলহামদুলিল্লাহ আমার জীবনে তখন মোটামুটি একটু আমি সকাল দেখতে শুরু করলাম, যে অন্ধকার চেয়ে সকাল হলো। এবং ওই সকালে আমি তখন ওমানের মাটিতে ভালোই আছি। ভালো আছি বলতে আসলে খুব যে ভালো আছি তা না। আমি একটা ইন্ডিয়ানের দোকানে চাকরি করি। তো দেখা যায় যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আসলে মানে নিজেই চলতে পারি না। ওইখানে নিজে খাওয়া দাওয়া করে এরপরে বাড়িতে খুব কম টাকা পাঠাইতে পারি, হয়তো মাসে 5,000 বা 10,000, 10,000 টাকার বেশি মাসে বাড়িতে পাঠানো যায় না। মানে আমার বেতনে ছিল বাংলা টাকায় প্রায় 20,000 টাকার মতো। তো 3 লাখ টাকা ভাইগে আসছি, এখন 20,000 টাকা বেতন। আর আমি তো ভাষাও জানি না, লোকজনও চিনি না, একেবারে সম্পূর্ণ নতুন একটা মানুষ। তো তারপরেও পড়ে আছে, আসলে কি করব। পরে আমাদের বাড়ির অবস্থা তো ভালো না। বাড়ির অবস্থা ভালো না বলতে আমার বাড়িতে 2টা ভাই, ও 2টা ভাই পড়াশোনা করে এবং ছোট 2টা বোন আছে, তাদেরও বিয়ে শাদী হয় নাই। এর উপরে আমার বউ রোমা ওখানে থাকাটা ওর জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে ও আসলে আমার বাড়ির পরিস্থিতির সাথে, বাড়ির পরিবেশের সাথে ম্যাচ করতে পারতেছিল না। ও কেমন জানি একটু নিতে পারতেছিল না এই বিষয়গুলো, এবং নিতে না পেরে একটা পর্যায়ে তখন ওর বাপ মায়ের কাছে চলে যায়। মানে ওর বাপ মাই ওকে নিয়ে যায় যে এই বাড়িতে আমার মেয়ে থাকতে পারবে না, বা আপনার তো, আমার আব্বারে বলে তো আপনার তো অনেক ছেলে মেয়ে আছে, ওরা থাকুক। পরে আমার বউকে মানে রোমাকে তখন আমার শ্বশুর নিয়ে যায়, আমার কাকা নিয়ে যায়। ও তখন বরিশালে চলে যায়। তো আমি দোকানে কাজ করি, মানে সারাক্ষণ ওর সাথে কথা বলি, মানে হেডফোন কানে দিয়ে কাজ করতেছি, কথা বলতেছি। এইভাবে প্রায় আপনার 1 বছরের মতো কেটে যায়। 1 বছর আমি থাকি। এখন 1 বছর আমি ওই যে 2 লাখ টাকা যে ঋণটা আমার কাকা করছে, মানুষের কাছ থেকে যে ঋণটা আমাকে দিছে 2 লাখ টাকা, মানে ব্যাংকের উপরে বা সুদের উপরে যে টাকাটা নিছে, আমি ওই 2 লাখ টাকার সুদ দিতে পারছি। মানে 1 বছর আমি ওই 2 লাখ টাকার সুদ পরিশোধ করছি। মানে সুদে আসছে অনেক টাকা, অনেক টাকা সুদ দিলাম, কিন্তু আসলটা এখন আমি দিতে পারতেছি না। মানে আসল টাকাটা এখনও দেওয়ার মতো আমার এবিলিটি নাই। এখন আমি আসল টাকাটা দিব কোত্থেকে? আসল টাকাটা তো আর আমার কাছে নাই। খুব কান্নাকাটি করতেছি যে কি করা যায়, বা কোনো একটা পথ খুঁজে পাইতেছি না, যে আল্লাহ একটা পথ যদি আমাকে বের করে দিত। অলওয়েজে কান্নাকাটি করে বিদেশের মাটিতে পড়ে আসছে। 1 বছর হইলে 1 বছরে কিছুই করতে পারি নাই। 2 লাখ টাকার সুদ পরিশোধ করলাম সবে মাত্র। অ্যান্ড এমন করতে করতে ভাই, মরার উপরে খাড়া বলে একটা শব্দ আছে। হঠাৎ করে আমার বউ রোমা আমার উপরে খেপে যায়। মানে ওরও আমি টাকা দিতাম, আমি যে শুধু আমার পরিবারকে টাকা দিতাম তাও না, আমি ওরও হাত খরচের টাকা দিতাম, চলার মতো টাকা দিতাম। 1 বছর পরে হঠাৎ করে আমাকে বলে, আমি এই যে আমার পরিবারের মনে কষ্ট দিয়ে, আব্বার মনে, আম্মার মনে, আমার পরিবারের মুখে চুমকালি মেখে আমি তোমাকে বিয়ে করছি, তো এই কারণে আমি তোমাকে বিয়ে করছি যে তুমি ওমান থাকবো, আমি বাংলাদেশে থাকবো। আমি তখন বললাম না না, তুমি আমাকে বিয়ে করছো তো ঠিক আছে। তো আমাকে বলে যে না, তুমি ওমানে থাকতে পারবে না, তুমি দেশে চলে আসো। আমি তখন বললাম মানে তুমি এটা আমাকে কি বলতেছো, মানে তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি কখনো সম্ভব? আমাকে বলে কেন সম্ভব নয়, তুমি চলে আসো। তুমি কেন, তোমার 2 ভাই আছে না? আমি তখন বলি যে আমার 2টা ভাই পড়াশোনা করে। আমার বড়, আমার ছোট যে ভাইটা আছে শাহিন, আমার মানে শাহিন কিন্তু মেডিকেলে চান্স পায়, মানে মেডিকেলে পড়ে ওই সময়। তা মেডিকেলে ভর্তি হয় রাজশাহীতে। তা আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার ভাইটা মেডিকেলে পড়তেছে, কয়েকদিন পর MBBS হবে। এবং আমার ছোট যে ভাইটা আছে সাফি, ও অনেক মেধাবী। এবং বিদেশ যাওয়ার পর আমি আমার 2টা বোনের মাঝে একটা বোনের বিয়ে দিয়ে দিই, আরেকটা বোন এখন অবিবাহিত। তো এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যদি এখন দেশে চলে যাই, আমার আব্বা তখন খুব মারাত্মকভাবে অসুস্থ, আব্বারও মাস শেষে অনেক টাকা লাগে। তো আমি এখন দেশে গেলে তো আমি মানে জীবনে মরে যাব। আমার ভাইগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমার শাইনের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সাফির পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ছোট বোনের মানে জীবন নষ্ট হয়ে যাবে, আব্বাকে বাঁচাইতে পারবো না। মানে আমি বললাম যে এইটা তো আমার দ্বারা সম্ভব না। আমাকে বলে যে তুমি কি তাদের জন্য আমাকে বিয়ে করছো? আমি আমার পরিবারের মুখে চুমকালি মেখে যদি তোমার হাত ধরে পালায় যেতে পারি, তাহলে তুমি কেন তোমার ভাই বোনদের কথা চিন্তা করে তুমি বিদেশে পড়ে থাকবা? আমি তো তোমাকে বিদেশে থাকার জন্য বিয়ে করি নাই, তুমি বিদেশে থাকতে পারো না, তুমি দেশে চলে আসো। আমি একা একা থাকতে পারি না, আর নাহলে তুমি আমাকে নিয়ে যাও। আমি যখন বললাম আমি তোমাকে কোথায় আনবে, এখানে তো আমি নিজেই থাকতে পারি না, আমি নিজেই চলতে পারি না, নিজেই খাইতে পারি না, আবার আমি তোমার আইনে কোথায় রাখবো? আমার বলে যে না, তাহলে তুমি দেশে আসো, নাইলে আমাকে নিয়ে যাও। এই বলে আমাকে প্রেশার দিতে শুরু করে। ভাই আমি কিভাবে তারে বুঝাবো যে আমি, ওর কথা হচ্ছে তুমি তোমার আব্বা আম্মাকে ছেড়ে দাও। ও বলে তুমি তোমার আব্বা আম্মাকে ছেড়ে দাও, তোমার ভাই বোনদেরকে ছেড়ে দাও, ছেড়ে তুমি আমার বাড়িতে চলে আসো, মানে আমাদের কাছে চলে আসো। আমার আব্বা তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে বরিশালের মধ্যে। আমি একটা কাজের ব্যবস্থা করবো, তুমি বরিশালে কিছু একটা করো, হয় ছোটোখাটো কোনো ব্যবসা বাণিজ্য করো, যেটা দিয়ে আমরা চলতে পারবো। তা আমি বললাম যে ব্যবসা করতে তো পুঁজি লাগবে, এখন আমি পুঁজি কোথায় পাবো? ও বলে প্রয়োজনে তুমি রিক্সা চালাও। আমাকে এরকম করে বলে যে তুমি বরিশালে এসে প্রয়োজনে রিক্সা চালাও, এবং রিক্সা চালিয়ে হইলেও তুমি আমার সাথে থাকো, আমি তোমার সাথে রাতের বেলায় ঘুমোতে চাই। আমি চাই না যে তুমি বিদেশে থাকো, আমি দেশে থাকি, আমি তো তোমাকে এই জন্য বিয়ে করি নাই। হায় আল্লাহ, এখন আমি কী করবো? তারে যতই বোঝাচ্ছি, না না না, সে আমার কথা মানবেই না। অ্যান্ড একটা পর্যায়ে প্রায় 1 বছর 6 মাস অতিবাহিত হয়েছে, 6 মাস। এখন 1 বছর 6 মাস পর তো আর কোম্পানি ছুটি দেবে না, মানে জীবনও তো ছুটি দেবে না, তো ম্যাক্সিমাম 2 বছর হইতে হবে। 1 বছর 6 মাস পর ও তখন করলো কি, আমাকে ডিরেক্টলি বললো যে তুমি কি, মানে আমাকে কি তুমি
মানে তুমি কি দেশে আসবা কি আসবা না, ইয়েস অর নো। আমাকে একটা টাইম দিয়ে দেয়, 15 দিনের একটা টাইম দেয়, যে 1 তারিখে বলে এই মাসের 15 তারিখে, হাইরি ওই 15 তারিখে কিন্তু ওর বিয়ে হওয়ার কথা ছিল, মানে বিয়ে হওয়ার কথা ছিল, পালাই গেছে। ঠিক এরকম করে আমাকে 1.5 বছর পর একটা টাইম দেয় যে আজকে 1 তারিখে আমি তোমাকে 15 তারিখ পর্যন্ত টাইম দিলাম। 15 তারিখ তুমি যদি বাংলাদেশে না আসো, তাহলে 15 তারিখ রাতের বেলায় আমি তোমাকে একটা দারুণ দৃশ্য দেখাবো, এরকম করে বলতেছে। তা আমি বললাম যে দারুণ দৃশ্য দেখাবা, দারুণ কী দৃশ্য দেখাবা তুমি আমারে? আমারে বলে হ্যাঁ, তোমার টাইম মাত্র 15 দিন। এবং আমি তখন আসলে এই যে বিষয়টা বা এই যে কথাটা আমি কাউরে কিন্তু বলতে পারি না, যে আমি কাউরে বলবো যে আমার বউ আমাকে এরকম আলটিমেটাম দিচ্ছে, এটা বলার মতো কোনো ভাষা নাই। তারপরেও চোখ মুখ বন্ধ করে পড়ে আছি। তো 1 তারিখ থেকে ও টাইম ধরলো, 8 তারিখ হয়ে গেছে। 8 তারিখেও কিন্তু আমি কোনো কিছু করতেছি না। 8 তারিখেও প্রচুরভাবে মানে একদম আমাকে বলতেছে যে তুমি 15 তারিখের পরে যদি বাংলাদেশে আসো তুমি আমারে পাইবা না। আগে যেরকম থ্রেড দিয়ে আমাকে বিয়ে করছে, একইভাবে আবার সেই থ্রেড, 15 তারিখের পরে তুমি আমারে পাইবা না। আর আমারে যদি তুমি পাও, তোমার সাথে আমার আর থাকা হবে না, মানে আমার জীবন থেকে তুমি মরে যাবে এবং তোমার জীবন থেকে আমি মরে যাব। আমি বুঝতে পারতেছিলাম না ভাই কী করবো। এরপরও 10 তারিখে বাধ্য হয়ে মানে ওরে ইমোশনাল দেখে বা ওরে দেখে ভাবলাম যে অন্তত একটা সপ্তাহ বা 15 দিন বাড়িতে থাইকে আসি, কারণ সে তো আমারই বউ, তাই না? এ তো আর অন্য কারো বউ নেই, তো আমারই বউ, যেহেতু এরকমটা করতেছে তাইলে আমি একটু বাড়িতে গিয়ে 15 দিন থাইকে আসি, এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসছে। আসার পরে আমি তখন আমার যিনি মালিক ছিল, ইন্ডিয়ান মালিক, ওরে আমি বললাম, তো এখন তো ভাই টিকিট কেটে যে দেশে যাব ওই টাকাটা তো আমার কাছে নাই, মানে আমি যে টিকিট কেটে দেশে যাব ওই টাকা তো আমার কাছে নাই। ওরে আমি বললাম যে দেখ, টিকিটের টাকা তো নাই, তুই আমার টিকিট কেটে দেশে পাঠা, যেহেতু 2 বছর আগে টিকিট দেওয়ার কথা না, 2 বছর আগে তো টিকিট দিবি না, তা আমি যদি 2 বছর পরে আর যাব না, এবং তুই আমার তখন প্রয়োজন, আমি বিদেশ থেকে এসে মানে দেশ থেকে এসে ফিরে এসে আমি তো টাকা পরিশোধ করব, তো তুই আমার 15 দিনের ছুটিতে আমি দেশ থেকে আসি। ও আমাকে বলে 15 দিন তো দূরের কথা, 15 ঘন্টা ছুটিও তোর দেওয়া যাবে না, এবং তোর যদি একান্তই যেতে হয় তাহলে আমরা তোরা ক্যান্সেলে পাঠিয়ে দিব, তুই যদি একান্তই যেতে চাস তাহলে তোরা ক্যান্সেল দিয়ে দেবো, তুই দেশে চলে যা। আমি আমার বউ রুমারে ফোন দিলাম যে রুমা জানো, আমি কথা বলছি আমার এই মানে ম্যানেজারের সাথে, ম্যানেজার আমাকে বলতেছে যে বাংলাদেশে যদি আমাকে যেতে হয় তাহলে একেবারে চলে যাওয়ার জন্য, ও আমাকে ছুটিতে পাঠাবে না। এবং আমি যতভাবেই তারা বলছি 15 দিন ছুটি চাইছে, ও আমাকে দেয় নাই। আর ও আমাকে তখন বলে তাহলে একটা কাজ করে একেবারে চলে আসো। আমি বললাম কী বলো তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বুঝতেছো তুমি কি বলতেছো? আমাকে বলে হ্যাঁ আমি বুঝতেছি, আমি তো পাগলও না, বেকুবও না, গাধাও না, বোকাও না, আমি সব বুঝি। আমি যেটা বলছি একবারে চলে আসো, যদি ভালো চাও, যদি মনে করো সব কিছু ভালো হবে, সব কিছু ঠিক থাকবে, কোনো প্রবলেম হবে না, তাহলে একেবারে চলে আসো। আর যদি একেবারে না আসো তো এর পরিস্থিতি খুব ভয়ানক হবে, তুমি চিন্তাও করতে পারবে না শায়দ কী হবে। আমি তখন তারে বুঝাই কী হবে, ও আমাকে বলে অনেক কিছু হবে যেটা তোমাকে দু চোখে দেখতে হবে। তারপরও আমি সহ্য করে আছি, আমি ওর ভিডিও কল দিয়ে কান্নাকাটি করি যে দেখো প্লিজ এরকম পাগলামি করো না। আমাকে তো ছুটিও দিলেন, আমি যেতেও পারলাম না। 15 তারিখ হয়ে গেছে, 15 তারিখে দিনে 2টা বাজে আমাকে কল দিচ্ছে। আমি কি তার ভয়ে ওর সাথে কথা বলি না, কারণ ভয়ে কথা বলি না এই কারণে যে ও আমাকে আবার কি বলতে কি বলে ফেলে। 15 তারিখে 2টা বাজে কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে কী ব্যাপার তুমি আসলা না? আমি বললাম আমি কীভাবে আসবো, বলে ক্যান্সেলে আসতা। তোমার কি আমি বেশি ছিলাম না তোমার বিদেশটা বেশি ছিল? আমি বললাম রুমা আমি যদি দেশে যাইতাম তাহলে কি তুমি আমার পরিস্থিতি বুঝতে না কী হইতো? বলে হ্যাঁ সমস্যা নাই, তবে আজকে রাতে আমার সাথে একটু ভিডিও কলে কথা বলবা? আমি তখন বললাম হ্যাঁ বলবো, বলবো না কেন। তো তখন আর হলো কি, ওই রাতের বেলায় আমাদের বাংলাদেশের সময় মনে হয় তখন রাত্র প্রায় 11:30 12টার মতো বাজে, আর ওমানের সময় প্রায় 2টা। এরকম টাইমে ও তখন করলো কি আমারে ভিডিও কল দিল। ভিডিও কল দিল, দেওয়ার পরে তো আমি তখন ওর ভিডিও কলটা রিসিভ করলাম। আমি কিন্তু ঘুমাচ্ছি না, আমি নিজেও খুব টেনশনে আছি যে ও কী করে না করে, আমার নিজের ভিতরে অনেক টেনশন। ভিডিও কল দিয়ে কলটা রিসিভ করছি, এবং রিসিভ করার পরে ওর হাতে তখন মদের বোতল, মানে লাল পানি, আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে। আমি দেখার পরে একটু চমকে গেলাম, যে মনে করলাম যে ও সম্ভবত মানে আমার উপর রাগ করে মট্টত খাবে বা এরকম কিছু একটা। এগুলো ভালো না, অ্যালকোহল নেওয়া ভালো না। তো এটা বলার পরে ও তখন করলো কি ভাই, ভিডিও কলে হঠাৎ করে একটা ছেলের সাথে এটাও জেয়ার্স করলো, মানে 2টা গ্লাস একসাথে লাগাইলো, লাগায় ছেলেটাও একটু খাইলো, ও একটু মুখে দিল। ওর পরনের ভিতরে খুব উশৃঙ্খল, মানে একেবারে নোংরা পোশাক যেটাকে বলে, অর্ধনগ্ন পোশাক পরিহিত, এবং ছেলেটা একটা হাফ প্যান্ট পরে আছে, এবং ছেলেটার নাম হচ্ছে রাব্বি। ওর নানু বাড়ির ছেলেটার আমি চিনি, ওই ফুটবল খেলে ওদের এলাকারই ছেলে, নাম হচ্ছে রাব্বি। তো আমি বললাম যে রাব্বি রাত্র 12টা বাজে তোমার রুমে? ও বলে হ্যাঁ আমার রুমে। আমি বললাম তোমার আব্বা আম্মা কিছু বলে না? ও বলে এটা আমার বিষয়, আব্বা আম্মা কি বলবে কি বলবেন এটা আমার বিষয়। এত রাতের বেলায়
রাব্বি তোমার রুমে কি করে? ও আমাকে বলে, হ্যাঁ রাব্বি আসতেই পারে, সিম্পল ম্যাটার, রাব্বির আমার প্রয়োজন। আমি তোমাকে বলছি না যে 15 তারিখ রাতে আমি তোমার সাথে থাকবো, আর যদি 15 তারিখ রাতে আমি তোমার সাথে থাকতে না পারি, তবে 15 তারিখের পর থেকে তুমি আমার জীবনে মৃত আর আমি তোমার জীবনে মৃত। আমি তখন ওর দিকে তাকে আছি, তাকে থেকে চিন্তা করতেছি, আর এই তো সেই মানুষটা, যে মানুষটা তার বাবা মা সব কিছু ছেড়ে জ্বরের মধ্যে কাতরাতে কাতরাতে আমার কলেজের সামনে গিয়ে দাঁড়াইয়া ঢুলে পড়ে গেছে। আমার বান্ধবীরা বলে যে পৃথিবী উল্টায় গেলেও এরকম মেয়ে খুঁজে পাওয়া যাবে না, তোর জীবনে তুই ভুল করবি যদি এই রোমা মেয়েটার বিয়ে না করিস। তবে কি সত্যি পৃথিবীর বুকে এরকম কোনো মেয়ে পাওয়া যাবে না, যেই মেয়ে কিনা দেশে থেকে তার স্বামীকে ভিডিও কল দিয়ে তার ওই নোংরামি দেখায়? আমি তখনও ভাবছি যে আমার বউ হয়তো কোনো কিছু করবে না, আমাকে হয়তো ভয় দেখাচ্ছে আমি দেশে যাচ্ছি না। যে আমি তখন বললাম, রোমা পাগলামি করো না, এত রাতের বেলা একটা ছেলেকে ঘরে রাখতে হয় না, ওরে বের করে দাও, আমি আমি আসবো, খুব রিসেন্ট আমি আসবো, প্লিজ আমাকে একটু বুঝতে চেষ্টা করো। ও তখন বলে, আরে না, আজকে রাতে তুমি থাকলে যা করতা এখন এই ছেলে তা করবে। আমি বললাম, রোমা আর ইউ ক্রেজি, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে বলে, এখনই তো খেলা জমবে, খেলা এখনই জমবে, তোমার আমি খেলা দেখাবো, তুমি বিদেশ বৈশাখ খেলা দেখবা। আমি বললাম, মানি? ও তখন বলে, যার যার টাকা থাকে সে খেলে, আর যার টাকা নাই সে খেলা দেখে, তোর তো টাকা নাই ফকিন্নির পুত, তুই খেলা দেখ। এই বলে ও তখন কি করে, মোবাইলটা অন্য কোনো এক জায়গায় রেখে এমন কিছু কাজ করতে শুরু করে ওই ছেলেটার সাথে। আমার কাছে মানে আমি তখন একটা, আমার হাতে একটা চাকুর মতো ছিল, মানে ওই চাকুটার আমি যেভাবে টিপ দিয়ে ধরছি, আমি রান্না করতেছিলাম কিচেনে, মানে চাকুটারে এইভাবে চাপ দিয়ে ধরছি ভাই, আমার মানে হাত থেকে রক্ত বেরোচ্ছে, মানে রক্ত বেরোচ্ছে আমি বলতে পারবো না। আমি চোখের পানিগুলো ফেলতে ফেলতে ভাবতেছি, হাই রে, আজকে আমি শাহেদ আপনার প্রাইমারি স্কুল থেকে আমি বৃত্তি পাইছি, এবং আমি গোল্ডেন প্লাস পাওয়া একটা স্টুডেন্ট ছিলাম এসএসসিতে, এবং আমি যদি এইচএসসি পরীক্ষাটা দিতাম, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করতাম যে আমি বাংলাদেশের খুবই ভালো একটা জায়গায় চান্স পাইতাম। অথচ আমার সাথে এটা কী হলো, শুধুমাত্র ওর ভালোবাসার জন্য আমি সব কিছু ছেড়ে দিলাম। আজকে আমি যদি দেশে চলে যাই, আমার ভাই মেডিকেলে পড়া বন্ধ হয়ে যাবে, আমার ভাইগুলোর পড়া বন্ধ হয়ে যাবে, আমার বোনের পড়া বন্ধ হয়ে যাবে, আমার বোনের জীবন নষ্ট হবে, শুধু পরিবার পরিজনের কথা চিন্তা করে আমি শুধু ওরে বুঝাইতে পারলাম না। আমার চোখের সামনে এগুলো করলো, চোখের পানিগুলো ফেলতে ফেলতে মোবাইলটা তখন বন্ধ করে দিলাম, এই দৃশ্যটা নিতে পারতেছিলাম না, মোবাইলটা বন্ধ করে দিলাম। বিশ্বাস করেন আমি কাউকে ফোন দিইনি, ওর আব্বা আম্মা বা আমার পরিবার পরিজন আমি কাউকে বলি না। আর বলবো বা কি, এটা বলবো যে আমার বউ খারাপ কাজ করতেছে, আমার বউ অবৈধ কাজ করতেছে, আর আমার ভিডিওগুলো দেখাচ্ছে, আমি কার কাছে বলবো ভাই, কাকে বলবো? আমি যে প্রবাসী, আমার সবচেয়ে বড় অপরাধ, আমি যে একজন প্রবাসী, এটাই আমার অপরাধ। আর প্রবাসী হয়েছি বলেই তো আজকে এমন দৃশ্য আমার দেখা লাগতেছে। চোখের পানিগুলো মুছলাম, পরের দিন আবারও কাজে গেলাম, কাজ করতেছি। আমার বউ আর আমারে কল দেয় না, আমি ওরে কল দিই না, ও আর আমারে কল দেয় না। আমার ছোটো ভাই তখন মানে আপনার এমবিবিএস পরীক্ষা দিবে এরকম একটা পর্যায়ে, ওর পড়াশোনা নিয়ে ও খুব ব্যস্ত, ওর মতো করে ও আছে, আমি আমার মতো করে পড়ে আছি, সব কিছু ঠিকঠাক ও মেডিকেলে পড়তেছে। তো এই অবস্থার মধ্যে আমি আর আমার বউর সাথে কথা বলি না, আমি ওরে আর ফোন দিই না, ও আর আমারে ফোন দেয় না। এইভাবে 3 দিন পরে আমি ওর নাম্বারে কল দিয়ে দেখলাম আমার নাম্বারগুলো ব্লক করে রাখছে, আমার মোবাইলটাও বন্ধ, ওর মোবাইলটাও বন্ধ, এবং সর্ব জায়গায় আমি ব্লক, মানে আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারলাম না। পরে আমি আমার কাকারে ফোন দিলাম, কাকা ফোনটা রিসিভ করছে, আমি বললাম, কাকা রুমা কোথায়? বলে, রুমা তো কক্সবাজার গেছে। আমি বললাম, কি বলেন আপনি, রুমা কক্সবাজার? কক্সবাজার কেন? বলে, কক্সবাজার গেছে ওর ফ্রেন্ডের সাথে। ও সরি, কক্সবাজার না, কুয়াকাটা গেছে। তা কুয়াকাটা কেন গেল? বলে, ওর ফ্রেন্ডের সাথে। তা আমি বললাম, ওর ফ্রেন্ডের সাথে কুয়াকাটা গেল, আমরা বলে গেল না? বলে, তোমরা বলে নাই তা তো জানি না। আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে কোন ফ্রেন্ডের সাথে কুয়াকাটা গেছে। এবং আমি আর আমার কাকার সাথেও কথা বলি না, মাঝে মাঝে কাকারে ফোন দিলে কাকা আমাকে অ্যাভয়েড করে, মানে আমার সাথে কথা বলতে চায় না। আমার কাকিও আর আমার সাথে কথা বলতে চায় না। এইভাবে প্রায় 1.5 মাস কেটে গেল। 1.5 মাস পরে আমি জানতে পারলাম যে আমার বাড়িতে ডিভোর্স লেটার আসছে। বাড়িতে ডিভোর্স লেটার আসছে। আমার আব্বা বললো যে রোমা তো তোরা ডিভোর্স লেটার পাঠাইছে আমাকে বলে। আমি তখন কাকারে ফোন দিলাম, আমার কাকা আমারে বলে, তোর সাথে আমার আর কোনো কথা নাই, আমি তোর সাথে কথা বলতে চাই না। কাকিরে বললাম, কাকি আর আমার সাথে কথা বলতে চায় না। আমার কাকা তো বোন রোমানা তখন মোবাইল ইউজ করতো, ওর নাম্বারে কল দিলাম,
ও আমার সাথে কথা বললো না। ভাইরে, এই কষ্ট না পৃথিবীর কাউরে বোঝানো যাবে না। মনের ভিতরে বারবার একটা প্রশ্নই জেগেছে, আমি কেন প্রবাসে এসেছি, কেন প্রবাসের মাটিতে আসলাম? শুধু তো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আটতো না। তবে কি আমার ভাগ্যে এই ছিল? চোখের পানিগুলো মুছে তখন মনটারে শক্ত করলাম, পড়ে আসছি এবং জানতে পারলাম যে রোমা একইভাবে ওই রাব্বির সাথে আকাম কুকাম করে বেড়াইতে আছে। ওরে বিয়ে করছে কি করেন আমি সেটা জানি না, তবে ছেলের সাথে থাকতেছে এটা আমি জানি। এবং একটা পর্যায়ে তখন আমার ভাইটা, মানে আমার ছোট ভাইটা শাহিনের আপনার দিল, এমবিবিএস পরীক্ষা দিল, এমবিবিএস পাস করছে, করার পরে ও ইন্টার্নিং করার জন্য ও বরিশাল মেডিকেলে গেল। বরিশাল মেডিকেল ইন্টার্নিং করবে এবং ওখানে চলে গেছে। এবং ও ওইখানে যাওয়ার পরে তখন আমার মোটামুটি আমার দিন ফিরে গেছে। আমি যেখানে চাকরি করতাম এখানে আবার দীর্ঘ অনেকগুলো বছর কেটে যায়, মানে এই ঘটনার পরে প্রায় আপনার অনেকগুলো বছর কেটে যায়। অনেকগুলো বছর পরে আমি নিজের পায়ে মোটামুটি ওমানের মাটিতে স্বাবলম্বী হই বা নিজের বাড়ি ওমানের মাটিতে আসি এবং ওমান থেকে আমি একটা সময় দেশে আসি। তো যেহেতু আমাকে ডিভোর্স করে দিয়েছে, ওর সাথে তো আমি কথা বলবো না, বাড়িতে আসি, রাজশাহীতে আসি। আসার পরে আমার আব্বা আম্মা দুজনে আমাকে নিয়ে হ্যাপি খুশি। পরে আমার বলে তুই বিয়ে কর, আমরা শাহিনকে বিয়ে করাবো, শাহিনেরও বিয়ের বয়স হয়ে গেছে, ও পরীক্ষা দিয়ে ফেলছে, তুই বিয়ে কর। তো আমি বললাম যে আব্বা আসলে বিয়ে করার তো কোনো ইচ্ছা নাই, কারণ জীবনে যে পরিমাণের ছেঁকা বা যে পরিমাণের ধোকা খেয়েছি, এরপরে তো আসলে বিয়ের কোনো ইচ্ছা নেই। আর আমি একেবারে চলে আসছি ওমান থেকে, আমি আর যাবো না, কারণ এই প্রবাস আমার জীবনের সবচেয়ে স্পেশাল জিনিসটা কেড়ে নিয়েছে এবং এরপরে আবার প্রবাসে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। পরে আমি দেশে চলে আসছি, এসে আমার এলাকাতে আমি একটা দোকান দিয়েছি, একটা মুদির দোকান দিয়েছি এবং মুদির দোকানটা চালাইতে আসি। এক পর্যায়ে আমার আব্বা তখন প্রেশার দিল যে না, বিয়ে করতেই হবে, বিয়ে ছাড়া থাকা যাবে না, কারণ তুই না বিয়ে করলে আমরা শাহিন দিয়ে বিয়ে করাইতে পারতেছি না। পরে আব্বা প্রেশার দিয়ে আমাকে একটা বিয়ে করাই দেয় আমাদের এলাকাতেই। আমার ভাই শাহিন তখন এমবিবিএস ইন্টার্নিং করছে বরিশালে এবং বরিশালেও একটা মানে আপনার চেম্বার খুলছে, বরিশালে বসতো। কাকার সাথে ওর মাঝে মাঝে দেখা টাকা হইতো, আমার কাকার সাথেও কথা টথা বলতো। যদি আমি বারবার সাবধান করতাম যে আমার কাকা তো বোন তো আছে, আবার রোমানা, আবার ওইটার ফাঁদে পড়ে যায় কিনা, ওইটাও তো অনেক সুন্দর। এরকম করতে করতে ভাই, মানে আমি বিয়ে করার পরে আমার একটা বেবি হয়, মানে একটা মেয়ে সন্তান হয়। আমার মেয়ে সন্তানটা হইলে পরে আমার মেয়েরও দেখতে আসে আমার ছোট ভাই শাহিন, আমার মেয়েরে দেখতে আসে। ছোট ভাই কিন্তু বরিশালেই থাকতো। আমার মেয়েরে যখন দেখতে আসে রে ভাই, আমার মেয়েরে দেখতে আসার পরে আমি আমার মেয়েরও দেখতে আসে। আর আমি হঠাৎ করে ওর মোবাইলের দিকে তাকাই, দেখি ওর মোবাইলের ডিসপ্লেতে আমার বউয়ের ছবি, মানে আমার বউ রোমার ছবি ওর মোবাইলের ডিসপ্লেতে। এটা দেখার পর একটু অবাক হয়ে গেলাম, যে ফোনটা টান দিয়ে নিলাম, কিরে এটা কার ছবি? বলে ভাই এটা রোমানার ছবি। আমি তো রোমানার ছবি, এটা তো রোমার ছবি। বলে না ভাইয়া এটা রোমানার ছবি। তা আমার বউ যার সাথে আমি সংসার করছি তার আমি চিনি না। আমি তখন বললাম তুই কি পাগল হয়ে গেলি নাকি, তোর কি মাথা ঠিক আছে, এটা তোর ভাবির ছবি। পরে বলে না ভাইয়া এটা রোমানার ছবি। এই বলে আমি তখন আমার আব্বারে বলতেছি, আব্বা ওই যে রোমানার ছবি ওর মোবাইলে, রোমা আমার সাথে কি করেছে আপনাকে জানেন? আমি তো এটা কারো কাছে বলি নাই, রোমার ওই কুকির কিন্তু আমি কারো কাছে বলি নাই যে রোমান আমার সাথে কি করেছে, রোমা আমার সাথে কি করেছে, এরপরে ও কেন রোমানার সাথে কথা বলবে? আব্বা ওরে বলেন বরিশাল থেকে চলে আসতে। একটা সময় আমি ওরে প্রেশার দিলাম, যেহেতু আমি ওরে এমবিবিএস করাইছি এবং ওরে পড়াশোনা করাতে গিয়ে কিন্তু আমি আমার ইনকামের সব টাকা ওর পিছনে ব্যয় করছি। আমার কিন্তু তেমন কিছুই নাই, শুধু ছোট্ট একটা মুদির দোকান আছে যেটা দিয়ে কোনো মতে মানে ডাল ভাত খেয়ে বেঁচে আছি। পরে আমি বললাম যে আব্বা ওরে বলেন চলে আসতে, ওর এখানে থাকার দরকার নাই, ওরে বলেন চলে আসতে। আমার আব্বা তখন প্রেশার দিতে আছে যে শাহিদ বলতেছে তোরে চলে আসতে, বরিশালে থাকার দরকার নেই, চলে আয়। আমার ভাই বলে আমি কেন যাবো, আমি যাবো না, আমি এখানে আছি, আমি এখানে ভালো আছি, আমার এখানে ইনকাম ভালো হচ্ছে, আমি যাবো না। এবং একটা পর্যায়ে ও কেন আসবে না, আমি মনে করছি মনে হয় আমার মামাতো বোন মানে আমার চাচাতো বোন রোমানার সাথে ওর মনে হয় কোনো একটা সম্পর্ক আছে, এই জন্য মনে হয় আসতে চায় না। যেহেতু আমাকে বললো রোমানার ছবি ওর ফোনের ডিসপ্লেতে। আমি কেঁচো খুঁড়তে গিয়ে এমন এক সাপ আমি উঠাই ফেলি, যেই সাপের কামড়ে বা যেই সাপের সবলে আজকে অনেকগুলো বৎসর আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করে যাচ্ছি। আমি জানতে পারি আমার ভাই শাহিন আর কাউকে নয়, আমাকে ডিভোর্স দেওয়া, আমাকে বিয়ে করা আমার প্রাক্তন স্ত্রী রোমাকেও বিয়ে করে রাখছে গোপনে। যেটা আমার কাকা জানে, আমার কাকি জানে, আমার কাকার পরিবারের সবাই জানে, শুধু জানি না আমি, জানে না আমার পরিবারের মানুষরা। আমি জানার পর ওরে ফোন দিয়ে বললাম যে তুই যে এই কাজটা করলি, তুই কি জানিস ও কি করছে আমার সাথে? আমার ওই এমবিবিএস ডাক্তার ভাই আমারে বলে, ও যখন আপনারে ছাইরা দিছে এখন আপনি ওর সম্বন্ধে অনেক কথাই বলবেন, তবে ভুলে যাইয়েন না ও আমার বউ, ওর সম্বন্ধে কোনো কিছু বলার আগে একটু হিসাব করে বলতে হবে। আমি তখন বললাম ওরে ভাই তুই এটা কী কস, এটা কি বলস? বলে আমি যা বলতেছি আমি ঠিকই বলতেছি। এর কয়েক বছর পরে আমার ভাই তখন
এই রোমানা সহ রোমানার বাচ্চা নিয়ে, মানে ওর নাকি আবার মেয়ে হয়েছে, ওই মেয়ে নিয়ে আমার ভাই তখন বরিশাল থেকে রাজশাহীতে চলে আসে। রাজশাহী শহরে সে চেম্বার খোলে এবং চেম্বার খোলার পরে রাজশাহী শহরে পরে আমার ছোট ভাই সাফি তখন কিন্তু ওর কাছে যায় না। সাফি আমার দোকানে বসতো। সাফি আসলে পড়াশোনা খুব ভালো করতে পারে না। এক কথায় দেখা গেল আমার আব্বা আম্মাকে ওই সাথে করে নিয়ে গেল। আমার আব্বা আম্মা দুজনকেই সাথে করে নিয়ে গেল ওর চেম্বারে বা ওর এখানে, এবং আমার আব্বা আম্মা আমার বউ রোমাকে নিয়ে প্রচুর আলোলে ধুলোলে। এক পর্যায়ে আমার মানে কি বলবো, আমার বাড়ির যে ভিটাটা আছে ওই ভিটার অনেকটা অংশ আমার আব্বা বিক্রি করে আমার ভাই শাহিনরে টাকা দেয় ও যাতে ওখানে মেডিকেল খুলতে পারে। আমার বাবা ওর মেডিকেল পর্যন্ত খোলার টাকা দিছে, বাড়ির ভিটা বিক্রি করে ও মেডিকেল খুলছে। আমার 2টা কিডনি ড্যামেজ। আমি এটা আগে জানতাম না। আমার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং আমার প্রবলেম হয় ওয়াশরুমে যেতে। একটা সময় আমি ডাক্তারকে দেখালে ডাক্তার বলে যে আমার একটা কিডনি অনেক আগেই ড্যামেজ হয়ে গেছে এবং বাকি কিডনিটার অবস্থাও খুব খারাপ, কিডনি ট্রান্সফার করতে হবে, অনেক বেশি টাকার প্রয়োজন। তা আমার যে দোকান আছে এই দোকান দিয়ে আসলে আমার কিডনি ট্রান্সফার হবে না, আমি এটা করতে পারবো না। এক পর্যায়ে মানে আমার বউকে আমি বিষয়টা জানাই। এখন আমার টোটাল 3টা মেয়ে, আমার কোনো ছেলে নাই, 3টা মেয়ে হয়। তো 3টা মেয়ে হয় এবং আমার ভাই সাফিও বিয়ে করে। সাফিও শেষ পর্যন্ত আমার ছোট ভাই শাহিনের কাছেই চলে যায়। শাহিনের কাছে, শাহিনের চেম্বারে বসে, রুগী আসে, রুগীদের সিরিয়াল করে, ওইখানে ও চলে যায়। আমি একাই হচ্ছে গ্রামে থাকি, আমার নিয়ে আমার আব্বা আমার সবাই এখানে। আবার 2টো কিডনি ড্যামেজ হয়ে যায়। পরে আমি অনেকভাবে মানুষের কাছে সাহায্য চাই, তো আসলে এইভাবেই কে সাহায্য করবে, তা তো করবে না, অনেক টাকা লাগে, অনেক টাকা লাগে। একবার আমার বউ আমার ছোটো ভাইয়ের কাছে যায় এবং ছোটো ভাইয়ের কাছে গিয়া বলে যে আপনার ভাই তো কারোর কাছে বলে না, আপনার ভাই তো বলতে লজ্জা পায়, আপনাদের কাছেও বলে না, আসলে আপনার ভাইয়ের 2টো কিডনি নষ্ট, ডাক্তার বলছে উনি বাঁচবে না, কিডনি ট্রান্সফার করা খুব জরুরি, এবার কিডনিটা ট্রান্সফার করতে হবে, তো যদি পারেন একটু সাহায্য যদি করেন ওর কিডনিটা ট্রান্সফার যদি হতো। আমি শুনে খুব কষ্ট পাইলাম যে আমার বউরে আমার ছোটো ভাই নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বলে ভিক্ষা করলে 3 রাস্তার মোড়ে গিয়ে ভিক্ষা কর, আমার এখানে না। আমার মা বাবার সামনে আমার বউকে ঘাট ধাক্কা দিয়ে বের করে, আমার বউ এসে কাঁদতে কাঁদতে আমাকে বলে, আমি তখন চোখের বালিগুলো মুছতে মুছতে বলি, আমার ফোন দিয়ে বলতো ভাইয়া এই মাসে যদি টাকা না দেন হোস্টেল থেকে বের করে দিবে, ভাইয়া এই মাসে যদি টাকা না দেন তাহলে সেমিস্টার ফি দিতে পারবো না। ভাই ওরে টাকা দেওয়ার জন্য, ওরে MBBS ডাক্তার বানানোর জন্য আমি আমার বউ রোমারে ছেড়ে দিলাম। ভাই আমি যদি সেদিন রোমার কাছে চলে যেতাম, রোমার কথা যদি আমি ওমানে ক্যান্সেল হয়ে আমি ওমান থেকে ক্যান্সেল হয়ে আমি রোমার কাছে চলে যেতাম, তাহলে ভাই আমার একটা সংসার হতো, আমি রোমারে পাইতাম, আমার ভাই হয়তো MBBS হতে পারতো না। আজকে আমার ভাই হয়েছে MBBS, আমি মৃত্যুর ধার প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমি জানি না কতদিন বাঁচবো, কিডনি ট্রান্সফার করার মতো টাকা আমার কাছে নাই, আমি জানি না আমি কতদিন বাঁচবো। তবে আপনার কাছে শুধু একটা কথাই বলে চাই, আমি মরে গিয়ে যদি কবরেও চলে যাই, আমার কথাগুলো আপন ভাই প্রতিটা প্রবাসীর কানে কানে পৌঁছে দেবেন। আমার সামর্থ্য নেই, আমার সাধ্য নেই আমি টিভিতে গিয়ে কথাগুলো বলার, তাই আমি আপনার কাছে কথাগুলো বললাম। আপনার কাছে আকুল আবেদন, আপনার কাছে অনুরোধ আপন ভাই, প্রতিটা প্রবাসীর কানে কানে পৌঁছে দিবেন আমার এই গল্পটা, বলে দিবেন তারা যেন নিজের জন্য কিছু করে, শুধু পরিবারের জন্য নয়। একজন প্রবাসী ছাড়া আপন কেউ নাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই শাহেদের, প্রবাসী শাহেদের জীবনের এই গল্পটা আমার মুখে শোনার জন্য।